আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের উপর এটা আমাদের প্রথম ক্লাস। আমরা করতে থাকি, দেখি কয়টা ক্লাস লাগে। একটাতে তো হবে না, দুইটা লাগবে, হয়তো বা তিনটাও লাগতে পারে। তো চলুন প্রিয় শিক্ষার্থীরা আমরা সরাসরি আলোচনায় চলে যাই। যেমন চতুর্ভুজের যে প্রথম আলোচনাটা, সেটা হচ্ছে আয়তক্ষেত্র রিলেটেড। আপনারা জানেন যে চতুর্ভুজ, যে আমরা প্রাথমিক আলোচনায় অলরেডি আমরা এটা আলোচনা করেছি যে চতুর্ভুজ মূলত হচ্ছে যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, তারপর হচ্ছে সামান্তরিক, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম। এই প্রকারগুলো আছে, তাই না? এই পাঁচটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। আচ্ছা, খেয়াল করেন, এর মধ্যে আমরা সবগুলো আলোচনা করব, তবে প্রথমে হচ্ছে আমাদের আয়তক্ষেত্র সংক্রান্ত অঙ্কগুলো আমরা দেখবো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই চলেন যে আয়তক্ষেত্রের যেই সূত্রটা খেয়াল করেন, যে আয়তক্ষেত্র আমরা অলরেডি আয়তক্ষেত্রের ডেফিনেশন প্রথম ক্লাসে যে প্রাথমিক আলোচনায় আমরা একটু দেখেছি যে আয়তক্ষেত্রের ডেফিনেশনটা হচ্ছে কি, যে বিপরীত বাহুগুলো সমান। এই যে এটার বিপরীত এটা সমান, এটার বিপরীত এইটা, এই দুইটা সমান। একটা দাগ দিয়ে কি বুঝাইছি, যে এটার সমান এটা, আর এই দুইটা দাগ দিয়ে বুঝাইছি এটার সমান এইটা। ওকে, আচ্ছা, বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো হচ্ছে সমকোণ। খুব মনোযোগ, কোণগুলো হচ্ছে সমকোণ। কোণগুলো হচ্ছে সমকোণ। এই যে এই কোণগুলো সবগুলো হচ্ছে সমকোণ। ওকে, কোণগুলো সমকোণ। আচ্ছা, খেয়াল করেন, খুব মনোযোগ দিতে হবে। তাইলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি, বিপরীত বাহুগুলো সমান ও কোণগুলো সমকোণ হইলে হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, এখন আসেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে আপনারা সূত্রটা পড়েছেন, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, নাকি এটা পড়েছেন? আচ্ছা, খেয়াল করেন, আমি যদি একটা আয়তক্ষেত্রকে দেখেন, এই আয়তক্ষেত্রকে যদি আমি যদি একটা আয়তক্ষেত্রকে, খুব মনোযোগ দিবেন, যে এই যে একটা আয়তক্ষেত্রকে আমি দুইটা অংশে বিভক্ত করলাম, মানে দুইটা ত্রিভুজ হয়ে গেল, সমান সমান একেবারে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, দুইটা ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, মনে করেন যে এই আয়তক্ষেত্রের এই প্রস্থটা হচ্ছে এক্স, হ্যাঁ, আর দৈর্ঘ্যটা হচ্ছে মনে করেন যে ওয়াই। ওকে, আচ্ছা, খেয়াল করেন, আমি যদি এই ত্রিভুজটা চিন্তা করি, যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কি জানি, যে হাফ গুণন, যে দেখেন তো, হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা। আমরা জানি না যে হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা, তাহলে ভূমি কত ওয়াই, উচ্চতা কত এক্স, তাই না? আচ্ছা, খেয়াল করেন, এখন আমি যদি এইটা দেখা গেছে এতটুকের ক্ষেত্রফল কত, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এতটুক, মানে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল, যে হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা। এখন এইটার ক্ষেত্রফল যা, এই জায়গাটার ক্ষেত্রফল তো তাই, সেম না? তাহলে আমি যদি এই পুরাটার ক্ষেত্রফল বের করতে চাই, এটাকে 2 দিয়ে গুণ দিলে তো হচ্ছে, 2 দিয়ে গুণ দিলে তো হচ্ছে, তাই না? তাহলে এই দুই কাটা গিয়ে কি হচ্ছে দেখেন তো, যে ওয়াই গুণন এক্স অথবা এক্স গুণন ওয়াই, একই তো জিনিস, তাই না? একই জিনিস। ওকে, এক্স গুণন, তার মানে এটা কি হচ্ছে, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হচ্ছে। যদি আমি পুরাটার ক্ষেত্রফল বের করতে চাই, তার মানে এইভাবে কিন্তু আসলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আসছে, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। বুঝতে পেরেছেন? যে কেউ জিজ্ঞেস করলো যে আসলে এটা কিভাবে আসছে, আপনি এই যে ত্রিভুজের সূত্রটা দিয়ে কিন্তু এটা প্রমাণ করতে পারবেন। বুঝতে পেরেছেন? কারণ এটা যদি আমি মাঝখান দিয়ে এটাকে দুই ভাগ করি, তাহলে দুইটা সমান সমান ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আপনার দুই হাফ গুণন ওয়াই গুণন এক্স, বা দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা আমি ত্রিভুজ চিন্তা করলে হচ্ছে কি ভূমি গুণন উচ্চতা, ঠিক না? কিন্তু আপনি যদি পুরোটা বের করতে চান, 2 দিয়ে গুণ দিয়ে দিবেন, তখন এই 2 দিয়ে গুণ দিলে এই দুই কাটা চলে যায়, তখন থাকতেছে কি এক্স গুণন ওয়াই বা দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, আচ্ছা, এটা হলো ক্ষেত্রফলের সূত্রটা। তো এখানে আমাদের একটা ভেরি সিম্পল একটা অঙ্ক রয়েছে। প্রথমে যেটা আমাদের প্রথম আলোচনা, যে কি বলছে, যে কোনো বাগানের দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 10 মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত? তার মানে কি বাগানটি কি, এটা আয়তক্ষেত্র। কিভাবে বুঝবেন দেখেন, দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 10, তাহলে এই দৈর্ঘ্য এটা 20, প্রস্থ 10, তাই না? তাহলে এটা আয়তক্ষেত্র, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন, তাই না? আয়তক্ষেত্র। এখন খেয়াল করেন, তাহলে এই যে এই আয়তক্ষেত্রের খেয়াল করেন, তাহলে এই যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই দুইটা গুণ করলে হবে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিব। তাহলে গুণ করেন, গুণ করলে কত হয়, এটা কিন্তু মুখে মুখে করা যায়। এই যে দেখেন, মুখে মুখে করা যায় না? এখন আসেন একক কি হবে দেখেন,
এককের ক্ষেত্রে খুব মনোযোগ দেখেন তো, আমি বাস্তবে কি হয়েছে যে এত মিটার গুণন এত মিটার, আমি ইংরেজিতে দেখাচ্ছি এটা যে 20 মিটার গুণন 10 মিটার, 10 মিটার। তার মানে দেখেন গুণের ক্ষেত্রে এই যে সহগ কি হয়, গুণ হয়, তাহলে কি হইল 20 আর 10 গুণ করলে কত হয় 200। আর এই যে এইটা আছে খেয়াল করেন, এটা সেম জিনিসটা এম এ গুণ করলে কি হবে এম স্কোয়ার হবে, ঠিক না? গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, পাওয়ারটা যোগ হয়, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে 1 একে 2 হয়েছে। ওকে, এই জন্য দেখেন যখন আমি দুইটা রাশি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব তখন হচ্ছে বর্গ বর্গ মিটার আসবে বা বর্গ সেন্টিমিটার আসবে অথবা বর্গ একক আসবে যা দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বর্গ, যেহেতু মিটার আছে বর্গ মিটার, আর যদি সেন্টিমিটার থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, আর যদি কিছু না থাকে তাহলে বর্গ একক। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নূর আলম ভাই জিজ্ঞেস করেছেন স্যার পড়াশোনা কোন কলেজ থেকে? আমার পড়াশোনা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট ঢাকা সিটি কলেজ, আর আমার অনার্স এবং মাস্টার্স হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একেবারে সহজ একদম প্রথম যে অঙ্কটা, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পেয়ে যাব। তারপরে 2 নম্বরটা কি বলছে দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 24 মিটার, বাগানটির ক্ষেত্রফল কত? খেয়াল করেন, খুব মনোযোগী দিতে হবে। এখন আমরা একটু আগে ক্ষেত্রফল মানে দেখেছি কনসেপ্টটা, এখন আমরা পরিসীমার কনসেপ্টটা দেখবো, খুব মনোযোগ দিতে হবে। হ্যাঁ, যে পরিসীমার কনসেপ্টটা কি খেয়াল করেন। পরিসীমা মনে করেন যে এইটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এখানে দেখেন কি বলছে, একটি বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে কাট কোনটা ধরবো, কোনটা ধরবো, আগে দৈর্ঘ্য ধরবো না প্রস্থ ধরবো? আগে প্রস্থ ধরবো। দেখেন দৈর্ঘ্যকে তুলনা করছে প্রস্থের সাথে, তাই না? তাইলে যে মানে যার সাথে তুলনা করছে তাকে আগে ধরবো, তাহলে ধরলাম যে এটা প্রস্থ, প্রস্থ এটা না, যে প্রস্থ, প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যটা কত হবে 3 গুণ বলছে, তাহলে হচ্ছে 3x, 3x। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন খেয়াল করেন পরিসীমা কত হবে, এটা দেখেন এটা x, তাহলে এইটাও x, এটা 3x, তার মানে এইটাও 3x। ওকে, আচ্ছা খুব মনোযোগ দেন। পরিসীমা বলতে হচ্ছে পরি মানে হচ্ছে চতুর্পাশ, চারদিক, হ্যাঁ মানে যত দিক আছে সবগুলো দিক। ওকে, এখন আমরা দেখবেন যে বই পুস্তকে খুললে এরকম সূত্র লেখা থাকে যে পরিসীমা, পরিসীমার এই সূত্র লেখা থাকে যে 2 গুণন হ্যাঁ দৈর্ঘ্য তারপর হচ্ছে প্রস্থ। ভাই এই সূত্র মুখস্থ করতে হবে কেন আমার বুঝি না। সবগুলো দেখেন, এই সবগুলো সাইডের সমষ্টি হচ্ছে পরিসীমা। এটা যত বুঝ হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, যত বুঝ হোক, সবগুলো সাইডের সমষ্টি হচ্ছে পরিসীমা। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এইটা যোগ এটা যোগ এটা যোগ এটা, তাই না? তার মানে এখানে পরিসীমাটা কত আসতেছে দেখেন তো, পরিসীমাটা কত আসতেছে, তার মানে এই যে x x যোগ করলে 2x, আর এখানে 3টা x 3টা x, তাহলে 6টা x, মানে আলটিমেট কত হচ্ছে এই যে 2টা x আর 6টা x 8টা x। আচ্ছা, এখানে দেওয়া আছে কত, পরিসীমা দেওয়া আছে কত 24 না, 24 মিটার দেওয়া আছে, তার মানে এই 8x সমান তো 24 মিটার, তাহলে এক্সটা যদি এই পাশে রেখে 8 দিয়ে আপনি 24কে ভাগ দেন তাহলে 3 8 24, তার মানে x মানে কত আসতেছে এত মিটার, রাইট? এত মিটার আসতেছে না, x মানে কত আসতেছে 3 মিটার। তার মানে কি হইলো, এই যে এটা 3 মিটার, এটা 3, এটা 3, আর এটা হচ্ছে 3 3 9, এটাও 9, দেখেন 9 9 18, 18 আর হচ্ছে 24 হয়েছে, মিলছে 24। আচ্ছা, এখন আসেন কি বলছে যে বাগানটির ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল পাইতে হইলে আমার তো কি দৈর্ঘ্যপ্রস্থ লাগতো, তাহলে আমি দৈর্ঘ্যপ্রস্থ অলরেডি বের করে ফেলছি। দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ কত, দৈর্ঘ্য কত 9, প্রস্থ 3। এখন আপনারা ক্ষেত্রফল নিজেরাই বলেন, ক্ষেত্রফল কত হবে নিজেরাই বলেন, এই তো অনেকে বলে ফেলছেন। ফখরুল ইসলাম বলছে সালাম নিবেন স্যার, আমি নোয়াখালী থেকে, আমি নিয়মিত লাইভে অ্যাটেন্ড করতে পারি না, পরবর্তী কোর্সে কি আমি ক্লাস করতে পারবো? অফকোর্স পারবেন, নো টেনশন। ওকে, আমাদের সার্ভিস নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, তার মানে এই দুইটা গুণ করলে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কত হয় 3 নং 27, 27 বর্গ মিটার। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু প্রিলি রিটেন 2 জায়গার জন্য গুরুত্বপূর্ণ। এটা জাস্ট পরিসীমাটা যারা বুঝবে, পরিসীমা যারা বুঝবে, যারা এই ধরাটা বুঝবে, দেখেন দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ, তাহলে আগে কোনটা ধরবেন? দৈর্ঘ্যকে প্রস্থের সাথে তুলনা করছে, তাহলে আগে
আমি প্রস্থ ধরবো। ওকে, আচ্ছা তারপরে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? খেয়াল করেন, বলছে কি দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আমি আগে কি করব, আগে প্রস্থ ধরি, এক্স, এক্স মিটার, যেহেতু বর্গমিটার আছে তাহলে এক্স মিটার। তাহলে এটা যদি হয় এক্স মিটার, তাহলে এটা 1.5 গুণ। 1.5 গুণ মানে কি, আপনি দেখেন এইভাবে লিখতে পারেন। 1.5 কিভাবে লিখে, 1.5 কে আপনি যদি দশমিকে লিখেন, দশমিকে লিখলে এইভাবে লিখেছে 1.5, আর 1.5 কে আপনি আবার এই 1.5 কে আবার ভগ্নাংশে লিখতে পারেন এইভাবে। 3 কে 2 দিয়ে ভাগ দিলে কি হয়, 1.5 হয় না? আচ্ছা, তাহলে আপনি এইভাবে লিখতে পারেন। তাহলে দেখেন এইভাবে লিখলে অনেক ক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। আপনি যদি দশমিক না দিয়া ভগ্নাংশ আকারে লিখেন তাহলে সহজ হবে। তারপর আমি লিখতে পারি, যেহেতু মানে প্রস্থ ধরছি এক্স, তাইলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, তার মানে হচ্ছে এই যে 2/3 এক্স মিটার। এটা বুঝছেন কিনা? আপনি চাইলে দশমিক দিয়েও লিখতে পারেন, একই জিনিস। ওকে, এইটা মানে এইটাই, ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন বলছে কি এর ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার, তার মানে এই দুইটার গুণফল 96। তার মানে আমি লিখতে পারি, দেখেন তো, এত। আচ্ছা, এখন দেখেন আপনি যদি এই এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এই রাশিটা এই এক্স এর সাথে কি আকার আছে, ভাগার আকার আছে, তাই না? তাহলে ওই পারে গেলে কি হবে, এই পারে গুণাকার আছে, ওই পারে গেলে হচ্ছে ভাগ হয়ে যাবে, ভাগ। খেয়াল করেন, তার মানে বিষয়টা এরকম যে আপনি যদি এটাতে ভাগ দেন তাহলে কি হয় দেখেন তো, 96-কে এটাতে ভাগ দিলে তখন হবে কি, দেখেন এইটা গুণ হয়ে যাবে, আর এই পরের ভগ্নাংশটা এরকম হয়ে যাবে এই। আচ্ছা, এখন দেখেন আপনি যদি এই 3 দিয়ে 96-কে ভাগ দেন, দেখেন 3টা 32 নিলে 96 হয়, তাই না? তার মানে এই যে 32 আসে মূলত, এই 32 আর 2 গুণ করলে হচ্ছে 64। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 64। আর এই আমি যেহেতু এক্স এর মান বের করবো, তার মানে যদি আমি ওই পারে নেই, তার মানে 64-কে যদি আপনি রুট করেন, তার মানে আসতেছে হচ্ছে 8 8 64। তার মানে কত আসতেছে, এই 8। ওকে, এটা আসলে কত, 8 আসলো, এক্স এর মান আসলো 8। আচ্ছা, খেয়াল করেন, তার মানে এইটা 8, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 1.5 গুণ। 8-এর 1.5 গুণ কি ভাই? আচ্ছা, 8-এর 1 গুণ হচ্ছে 8, আর অর্ধেক হচ্ছে 4, তার মানে 12। তার মানে এইটা হচ্ছে 12, মূলত এইটা হচ্ছে 12 মিটার, রাইট? এটা হচ্ছে 12 মিটার, এটা হচ্ছে 8 মিটার। বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন? এখন কি বলছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, 12 মিটার, দৈর্ঘ্য কত, 12 মিটার। মোসাম্মদ ফাতিয়া তুজ জোহরা বলছে আপনার ক্লাসগুলো পানি পানি লাগে স্যার, থ্যাংক ইউ। নিয়মিত করবেন, একেবারে বুঝে বুঝে প্রত্যেক ক্লাস প্রয়োজনে 2বার 3বার দেখবেন, ইনশাল্লাহ যত কঠিন হোক অঙ্ক আপনি পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে টপিক, যে ক্ষেত্রফল রিলেটেড। হ্যাঁ, এটা আপনি স্কুল কলেজ বলেন, তারপর হচ্ছে চাকরি পরীক্ষা বলেন, যে কোনো ধরনের পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনির খান বলছে স্যার আমি আজকে ভর্তি হলাম, আগের ক্লাসগুলো কিভাবে করব? আগের ক্লাসগুলো লেকচার 1 থেকে সিরিয়ালে করবেন, আমাদের গ্রুপের ফিচারে সবকিছু সিরিয়ালে সাজানো আছে। ওকে, আচ্ছা চলুন এরপরে আমরা অঙ্কে যাই। আচ্ছা, একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 গুণ এবং ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে ওই ঘরের পরিসীমা কত? এটা হচ্ছে একটা চাকরি পরীক্ষা আসছে, মূলত এটা নবম শ্রেণীর বইয়ের হুবহু অঙ্ক, ঠিক আছে? এটা নবম শ্রেণীর একটা বইয়ের হুবহু অঙ্ক, খুব মনোযোগ দিবেন। একটি আয়তাকার ঘরের প্রস্থ, প্রস্থ বলছে দৈর্ঘ্যের এত, তার মানে এখন কোনটা ধরবো আমি আগে বলেন তো, খুব মনোযোগ দেন। বলছে প্রস্থ দৈর্ঘ্যের, তার মানে দৈর্ঘ্যে মানে প্রস্থকে দৈর্ঘ্যের সাথে তুলনা করছে, তার মানে খেয়াল করেন, তাহলে আগে ধরলাম আমি দৈর্ঘ্য এত মিটার, দৈর্ঘ্য এত মিটার। ওকে, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 3/2 এক্স মিটার, যেহেতু এত গুণ। ওকে, আচ্ছা প্রস্থ, খুব মনোযোগ দেন। তারপরে দেখেন এই বলছে কি ক্ষেত্রফল হচ্ছে 384, তার মানে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল আমি লিখতে পারি কি, তাহলে দেখেন তো আমি লিখতে পারি কিনা, এত গুণন এত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাইলে এটা হচ্ছে 384। এখন দেখেন
এটা হচ্ছে এক্স এক্স হচ্ছে এক্স স্কোয়ার, আর এইটা এই পাশে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হবে, ঠিক না? অথবা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, এই যে আর গুণ দিলে 3 এটার সাথে গুণ হবে, আর এই 2 ভাগ হবে। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা আমি দুইভাবে শিখাই। এইটা চিন্তা করেন তো, যে এইটা টোটালটা যদি আপনি চিন্তা করেন যে একটা সংখ্যা, তার মানে এইটা এক্স এর সাথে কি আকার আছে, গুণ আকারে আছে, তো ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তার মানে ভাগ দিলে কিরকম হবে জিনিসটা, এই যে এরকম হবে। এটাকে একটা সংখ্যা চিন্তা করেন, তারপরে এটা ভাগ আছে, ভাগ দিতে গেলে ভগ্নাংশের কি হয়, যে ভাগ কি হবে, গুণ হয়ে যাবে, আর এই সংখ্যাটা কি হবে, এই যে উল্টে যাবে, রাইট? আচ্ছা, এখন দেখেন আপনি যদি এটাকে ভাগ দেন এই 384, তাহলে 384 খেয়াল করেন, এটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, দেখেন এই যে 19, তারপরে এখন এই যে এরকম হয় কিনা দেখেন তো, এরকম হয় কিনা যে 192। আচ্ছা, 192 এর সাথে আবার কত গুণ, 3 গুণ, 3 গুণ। এখন আপনি যদি 3 গুণ করেন কত হয় দেখেন, আমাকে চেয়েছে কি এখানে ওই ঘরের পরিসীমা, তাহলে আমার এক্স এর মান বের করতেই হবে। ওকে, আচ্ছা দেখেন এখন যদি 6, তারপরে হচ্ছে এই 3 দিয়ে দিলে 6, তারপর হচ্ছে 3 সাথে 3 নং 27, 27-এর 7, তারপর হচ্ছে হাতে 2, 3-এ 5, তার মানে দেখেন এটা কত আসলো, 576, 576। এখন একটা জিনিস আছে টুইস্টটা, যেটা হচ্ছে খুব মনোযোগ দিতে হবে, হ্যাঁ। আমার এই গুণফলটা আসলো 576। এখন পরীক্ষার হলে গিয়ে আপনি একটু ধাঁধায় পড়ে যাবেন যে এটাকে আবার বর্গ করবো কিভাবে। খেয়াল করেন, নর্মালি চাকরির পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর নাই, খুব মনোযোগ দিতে হবে। চাকরির পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর নাই, পরীক্ষায় ফিগারগুলো বা ডাটাগুলো একটু রাউন্ড ফিগার দেওয়ার চেষ্টা করে যারা মানে স্মার্ট প্রশ্নকর্তা। তো এই সংখ্যাটা খেয়াল করেন, এটা কি এক্স স্কোয়ার সমান এত, তার মানে কোনো একটা সংখ্যাকে বর্গ করলে এটা পাওয়া যাবে, কোনো একটা সংখ্যাকে বর্গ করলে এটা পাওয়া যাবে, এবং ওই সংখ্যাটা নর্মালি দশমিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নাই, এটা রাউন্ড ফিগার। আচ্ছা খেয়াল করেন তো, আমরা নর্মালি এই যে এটার আশেপাশে কোনো বর্গ সংখ্যা আপনি চিনেন কিনা, এটার আশেপাশে খেয়াল করেন, আমরা যদি 25-কে বর্গ করি, 25-কে বর্গ করি কত হয়, 625 না? 25-কে বর্গ করলে 625 হয় না? আচ্ছা, 25-এ বর্গ করলে 625 হয়। আচ্ছা তাইলে এটা তো 625 নয়, এটা কত আছে, এর চেয়ে কম আছে, তার মানে কি হবে, এর চেয়ে কম হবে। আচ্ছা তাহলে 24-কে বর্গ করলে কত হয়, আপনি মনে মনে দেখেন তো, 24-কে যদি আপনি বর্গ করেন, খেয়াল করেন 24-কে বর্গ করলে, যে দেখেন 4 4 16, 6, হাতে হচ্ছে 1, তাহলে 4 দোকানে 8, 1 9, তারপরে দেখেন আবার যদি এটা দেন তাহলে হচ্ছে 24 দোকানে 48, দেখেন 6, তারপর হচ্ছে এই যে 7, এই যে 5, তার মানে দেখেন মূলত 24-এর বর্গ হচ্ছে এটা, 24-এর বর্গ হচ্ছে এটা, ঠিক আছে? এটা কিন্তু একটু আইকিউ দিয়ে আপনি বের করতে পারা উচিত, যে যেহেতু 25-কে বর্গ করলে আমার 625 হয়, তাহলে এটা 1 কম হইতে পারে, তার মানে এটা হচ্ছে 24। ওকে, আচ্ছা খেয়াল করেন, তার মানে এই যে 24, এক্স মানে হচ্ছে 24। ওকে, আচ্ছা তার মানে খেয়াল করেন, এইটা যদি হয় 24, এটা 24, আর এটা কত হবে, খেয়াল করেন এখানে, এটা মুখে মুখে বের করা উচিত। এটাকে এটার 3 ভাগের 2 ভাগ, তাহলে 3 ভাগ করলে কত হয়, প্রতি ভাগে 3 8 24, তাহলে এটা হবে 16, এটা হবে 16 মূলত। ওকে, যদি এইভাবে বের করতে না পারেন সমস্যা নাই, এটা তো এই যে প্রশ্নটা হচ্ছে কি 3 ভাগের 2 এক্স, তাহলে এখানে আপনি কি করেন, এই এক্স এর ভ্যালু 24 বসাই দেন, এটাদের কাটলে কত হয়, 8 হয়, 8 দোকানে 16 হয়, তার মানে এইটা মূলত হচ্ছে কত, এইটা মূলত কত, এটা সমান হচ্ছে 16। ওকে, এটা সমান 16 পেলাম। আচ্ছা এখন কি বলছে, পরিসীমা বের করতে বলছে, পরিসীমা। খেয়াল করেন পরিসীমাটা এটা স্মার্টলি কিভাবে আপনি ক্যালকুলেট করবেন, আমাকে ভুল করবে। তাহলে এটা 24 হইলে এটাও 24 দাদু ভাই, এটা 16 হইলে এটাও 16, রাইট? ওকে, দেখেন আপনি পরিসীমাটা, অনেকে কি করবে এখন যে 24 24 16 16 যোগ করতে যাবে না, দরকার নাই, দরকার নেই। কি করেন দেখেন আপনি, স্মার্টলেস কাকে বলে, দেখেন আমি রাউন্ড ফিগার করতে পারলে কি হবে, আমি খুব সহজেই যোগ বিয়োগ গুণভাগ করতে পারবো, রাইট? আচ্ছা খেয়াল করেন, এই সাইড এখানে না দিয়ে দেন, তাহলে এটা কত হয়, এটা 20 হয়ে যায় না? তারপরে এই সাইড এখানে নিয়ে যান, তার মানে এটা 20 হয়ে যায়। তখন কি হইলো, এই যে এটার থেকে সাইড নিয়ে এখানে দিছি, এখান থেকে সাইড নিয়ে এখানে দিছি, তার মানে এইটা 20, এটা 20, এইটাও কি তখন 20 হয়ে গেছে, এগুলো কিন্তু 20 হয়ে গেছে। তার মানে কি দেখেন, তখন এই যে দেখেন আপনি এই যে এই 20 20 20 20 আপনি চারোটা যোগ করবেন না, চারোটা যোগ করলে তো পরিসীমা, তাহলে আমি এই সাইড কি করলাম, এখানে এনে দিয়ে দিলাম, তার মানে এই 16 20 হয়ে গেল। তারপর এই সাইড নিয়ে এখানে দিলাম, তাহলে এটা 20 হয়ে গেল। 4টা 20 কত হয়, 4টা 20 কত হয় ভাই, 4টা 20,
4টা 20 কত হয়? হ্যাঁ, আব্রাহাম নবী আইডি থেকে, স্যার আমি আজকে ভর্তি হয়েছি, থ্যাংক ইউ। দেখতে থাকেন, আপনার হাজব্যান্ড আমার সাথে ফোনে কথা বলেছে, আমার মনে আছে একটু আগে ভর্তি হয়েছেন। হ্যাঁ, আরিফুল রহমান অভি বলছে আপনার মতো স্যার যদি ছোটবেলায় পেতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন? অঙ্ক কিন্তু ঘুরে ফিরে সব কাছাকাছি টাইপের, জাস্ট ক্যালকুলেশনটা একটু জটিল হয় অনেক ক্ষেত্রে। ওকে, আচ্ছা 5 নাম্বার, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1 এবং উহার পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখেন এখানে অনুপাত দেওয়া আছে, অনুপাত, রাইট? আচ্ছা, খুব মনোযোগ। এটা একটা আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, আয়তক্ষেত্র তো বলছে কি এর দৈর্ঘ্য হচ্ছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রথমটা, প্রস্থটা হচ্ছে দ্বিতীয়টা। তাহলে আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাতের সাথে আমাকে একটা গুণক রাশি ধরতে হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 1x। 1x যেই কথা, শুধু x একই কথা, রাইট? তাহলে আমি একটা দিলাম না সাথে, একটা আর দিচ্ছি না, কারণ একটা দিলে কি দেখা যায়, একটা ক্ষেত দেখা যায়, মানে পরীক্ষক মনে করবে আমি কম বুঝি। তাহলে একটা হচ্ছে x আর এটা হচ্ছে 3x, বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, তার মানে এই দৈর্ঘ্যটা এটা যদি 3x হয় তাহলে এটাও 3x, এটা x হইলে এটাও x। হ্যাঁ, যেহেতু পরিসীমা মিটার দেওয়া আছে, তার মানে সবগুলো একক মিটারে হবে, এগুলো মিটারে হবে। ওকে, মিটার, এত মিটার। আচ্ছা, খেয়াল করেন পরিসীমা দেওয়া কত? 200। তাহলে পরিসীমা মানে কি? এই সবগুলো সাইডের সমষ্টি। তার মানে লেখেন তো, তাহলে এখানে একটা x, এখানে 3টা x, 4টা, 5টা, 5 আর 3 8টা, রাইট? 8টা x। তার মানে আমি লিখতে পারি 8x সমান, পরিসীমা বলছে 200, তাহলে 200 লিখেন। এখন দেখেন এক্সট্রা রেখে যদি আমি এটাকে 8 দিয়ে ভাগ দেই, এই 8 দিয়ে যদি আপনি 200কে ভাগ দেন, আচ্ছা দেখেন তো কত হয় বলেন তো। 200কে আপনি যদি 4 ভাগ করেন 50, 8 ভাগ করলে হচ্ছে 25। তার মানে x এর মান আসলো আমার 25, x এর মান আসলো 25। তার মানে এইটা 25, এটা 25, আর এটা হচ্ছে 3 25 75, এটা হচ্ছে 75, রাইট? আচ্ছা, খেয়াল করেন দেখেন 25 25 50 আর 75 75 150, মানে মোট 200 হয়েছে, 200 হয়ে গেছে পরিসীমা। আচ্ছা, বলছে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল এখন তো পারবেনি, ক্ষেত্রফল এখন পারবেন না, দ্রুত বলেন আপনারা। 75 দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হবে? এটা হচ্ছে গুণটা আপনারা নিজেরা করেন। নাহিদ এখন তো বলছে যাদের বউ অথবা জামাই আছে তারা মেসেজ দিয়েন না, আমাদের খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাহমুদুল হাসান আবির, স্যার আজকে ভর্তি হলাম, থ্যাংক ইউ। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে করবেন। এটার উত্তর বলছেন, গুণ করছেন আপনারা? হ্যাঁ, গুণটা রাফ গুণগুলো করে উত্তরগুলো বলবেন। 1875 বলছে, আমি তাহলে ধরে নিলাম এটাই উত্তর। হ্যাঁ, আমি আর গুণ করলাম না, 1875, যেহেতু আপনারা একাধিক মানুষে বলছেন তাহলে এটাই উত্তর। ওকে, 1875। ওকে, আচ্ছা, তানজিল আরিফিন ফয়সাল বলছে পরিসীমার সূত্র ব্যবহার করে তো করা যায়। আমরা তো সূত্রের বিরুদ্ধে রে ভাই। আমার কথা হচ্ছে যেখানে আমার সূত্র ছাড়া আমি করতে পারবো সেখানে আমরা সূত্র ধরবো না, যেখানে সূত্র ছাড়া করতে পারবো না সেই জায়গায় যাব। কথা ক্লিয়ার কিনা? আমরা কেন মুখস্থ সূত্রতে যাবো? পরিসীমা মানে তো আমরা দেখে দেখে বলতে পারি, এখানে আবার মানে সূত্র কেন করতে যাবো আমি? বলেন তো, সূত্র মুখস্থ সূত্র দিব নাকি এইভাবে ব্রেন দিয়ে করব? সূত্র না ব্রেন? আবারও স্লোগান হোক, সূত্র নাকি ব্রেন? বলেন, যারা ক্লাস করছেন নিয়মিত তারা বলুন। হ্যাঁ স্যার, আমি প্রথম ক্লাস করছি। শরীফ সরকার, থ্যাংক ইউ। হ্যাঁ, 1875। হ্যাঁ, এই তো হানিফ, ব্রেন ব্রেন, ওকে ব্রেন হানিফ। হ্যাঁ, কারণ এখানে আমরা একটা মুখস্থ সূত্রতে যাবো? এটা তো আমার পরিসীমা মানে কি সবগুলো সাইডের সমষ্টি, এখানে আবার সূত্র লাগবে কেন? শর্টকাট এবং সূত্রকে না বলুন, বেসিক বুঝে অঙ্ক করুন, দ্যাটস গুড।
আনিসুর রহমান ভাই, আমার স্লোগান মুখস্থ। ব্রেন ব্রেন, আসাদ খান ব্রেন, বেসিক ইজ রিয়েল, মেধা ব্রেন, ওকে অফকোর্স অফকোর্স, থ্যাংক ইউ। আমি রিটেন সহ পড়তেছি, থ্যাংক ইউ। এই তো আমরা তো প্রতিটা অঙ্ক রিটেনের মতো করেই করাচ্ছি, কোনো শর্টকাট নাই তো এখানে, তাই না? হয়তো আমি একদম ল্যাঙ্গুয়েজ সবগুলো লিখছি না, ওকে। আচ্ছা, তারপর 6 নম্বর, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে 39তম বিসিএস? দেখেন মজার অঙ্ক, ঠিক আছে? এগুলো কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষায় রিটেনও আসতে পারে। আচ্ছা, কি বলছে? যে একটি আয়তক্ষেত্রে বলছে কি দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, প্রস্থটা হচ্ছে 10 সেন্টিমিটার, না 10 সেন্টিমিটার। আচ্ছা, 10 সেন্টিমিটার। বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। দৈর্ঘ্যটা বৃদ্ধি করে মনে করেন যে 25 সেন্টিমিটার করা হয়েছে। আমি একটু বৃদ্ধি করে দেখাই। মনে করেন যে এটা বৃদ্ধি করে এতটুকু করা হয়েছে। হ্যাঁ, এখন খেয়াল করেন, এটা যদি বৃদ্ধি করে যদি এতটুকু করা হয়, তখন ক্ষেত্রফলটা বেড়ে যাবে না? নর্মালি আপনি এটা এতটুকু ছিল, এতটুকু করছেন, ক্ষেত্রফলটা বেড়ে যাবে না? আচ্ছা, ক্ষেত্রফল কি, এটা অনেকে মনে ফিল করতে পারেন না। এটা হচ্ছে ভেতরের জায়গা, এই যে এই চিত্রের ভেতরের জায়গাটাকে ক্ষেত্রফল বলে, ওকে। তাহলে খেয়াল করেন, তাহলে 18 থেকে যখন 25 করলাম, তাহলে বেড়ে যাবে না? কিন্তু বলছে কি 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে, তাহলে প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, মানে আগের ক্ষেত্রফল থাকবে, মানে আগে যেটা ছিল এটাই থাকবে। তার মানে কি করতে হবে তখন? প্রস্থ আমার নর্মালি কি করতে হবে? প্রস্থ এইটার থেকে কমাইতে হবে, নর্মালি কমাইতে হবে, রাইট? কমাইতে হবে এইটা। তার মানে খেয়াল করেন, তাহলে আগের ক্ষেত্রফলটা কত ছিল আমরা সেটা আগে বের করি। তাহলে আগের ক্ষেত্রফল মানে কি? এই যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে, এটা তো মুখে মুখে করা যায়, যে 18 আর 10 গুণ করলে 180, 180, তাই না? তাহলে আগের ক্ষেত্রফলটা ছিল 180 বর্গ সেন্টিমিটার, রাইট? 180 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আগের ক্ষেত্রফলটা। এখন আপনার নতুন যে ক্ষেত্রটা তৈরি হবে, এটা মানে ইয়াটা কত? এই যে এটা প্রস্থটা বাড়িয়ে, আপনি দৈর্ঘ্যটা বাড়িয়ে কত করছেন? এটা হচ্ছে 25। এখন প্রস্থটা কত আমি জানি না, তাহলে ধরে নিলাম যে এই যে প্রস্থটা হচ্ছে, মনে করেন যে এই প্রস্থটা ধরে নিলাম x। তার মানে আমি কি লিখতে পারি যে দৈর্ঘ্য, আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, রাইট? ওকে, সমান তো ক্ষেত্রফল নাকি? আচ্ছা, তার মানে দৈর্ঘ্য কত? 25, আর প্রস্থটা কত? x, ক্ষেত্রফলটা কত? অপরিবর্তিত থাকে, মানে কত থাকবে? আগেরটাই, 180। তার মানে 180। এখন তাহলে 25, এই এক্সট্রা রেখে আপনি যদি এই 180-কে 25 দিয়ে ভাগ দেন, তাহলে তো আপনার চলে আসতেছে না? আচ্ছা, খেয়াল করেন, তাহলে ভাগ দিলে কত কত আসে বলেন তো? ভাগ দিলে কত আসবে? আচ্ছা দেখেন তো, এটা মুখে মুখে একটু আমি ভাগ দেওয়ার চেষ্টা করতেছি। আমি যদি 6-25 চিন্তা করি তাহলে 150, 7-25 চিন্তা করলে হচ্ছে আপনার 175। তার মানে 7 বারের বেশি যাবে, মানে এইটা হবে না, এই যে রাউন্ড ফিগার 7, এটা হবে না, ওকে। তার মানে 7.123 তিনটা আছে, খেয়াল করেন এখানে। তাহলে এইটাকে আমি যদি এইভাবে চিন্তা করি, 7 বার দেন, 7 বার দিলে তাহলে হচ্ছে 175, তাহলে থাকে কত? 5 থাকে। এখানে একটা দশমিক দিয়ে আমি একটা শূন্য আনতে পারবো, রাইট? তাহলে এখন কয়বার যাবে? 25, 50-এর মধ্যে 2 বার যাবে। তার মানে এটা হবে উত্তর। তার মানে বুঝতে পেরেছেন, 7.2। তার মানে এক্স এর মান 7.2। তার মানে প্রস্থ কত? আমার 7.2 হবে। তাহলে খেয়াল করেন, তাহলে প্রথম যেটা ছিল, যে এই যে প্রথমটা হচ্ছে 18 ছিল আর 10 ছিল, তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 180 হয়। দ্বিতীয় বলছে কি, এর দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 করা হয়েছিল, তো প্রস্থ কমানো হবে, 10 থেকে কমিয়ে 7.2 করতে হবে। তাহলে এই দুইটার গুণফল তখনও কি হবে? 180 হবে, যেটা ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে। কথা বুঝছেন কিনা জানাবেন, সবাই জানাবেন। ঠিক আছে, তাহলে 7.2 কনসেপ্টটা বুঝলে দেখেন এই অঙ্ক আসবে না। আমি কখনোই বলি না যে অঙ্ক কখন আসবে, আপনি এই টাইপের অঙ্ক আসবে, কনসেপ্টটা বুঝতে হবে যে কিভাবে আমরা অঙ্কটা মানে চিন্তা করতেছি, ওকে। 7 নাম্বার, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ এত মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? খেয়াল করেন,
একটু একটু জটিল, কিন্তু আমরা চিত্রের মাধ্যমে শিখবো, এত জটিল কিছুই হবে না। ওকে, একটি আয়তক্ষেত্রের কর্ণ বলছে, দেখেন এটার দ্বারা একটা কর্ণ আঁকি। কর্ণ হচ্ছে 15, 15 বলছে প্রস্থ, প্রস্থ 10। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তার মানে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে না? তাহলে ক্ষেত্রফল বের করলে আমাকে কি লাগবে? দৈর্ঘ্য প্রস্থ দুইটাই লাগবে না? তাহলে আমার কাছে কি আছে? প্রস্থ আছে, দৈর্ঘ্য নাই। তাহলে দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এক্স, ধরেন দৈর্ঘ্য এক্স ধরেন। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন এতটুক জায়গা, এই যে এতটুক জায়গা, এই যে এতটুক, এই এতটুক, এটা কি একটা? এটা একটা সমকোণী ত্রিভুজ না? যার এই কোণটা একটা সমকোণ, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ না? তার মানে এটা সমকোণ, তার মানে এটা কি? এটা হচ্ছে অতিভুজ। এটা ধরেন হচ্ছে ভূমি, এটা ধরেন হচ্ছে লম্ব, নাকি? ওই ক্ষেত্রে তাহলে আমাদের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, তারপর হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, রাইট? তাহলে এটাকে করলে কত হয় জানেন? এই 15 কে স্কয়ার করলে কত হয়? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ জানতে হবে, মুখস্থ। ওকে, তাহলে এটা হচ্ছে 225 হয়। আমি এই যে এইটা কখন শিখছি জানেন? ক্লাস 5-এ থাকতে আমি শিখছিলাম, কারণ একটা অঙ্কের মানে 15 বর্গ ছিল হচ্ছে 225, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যেত না বৃত্তি পরীক্ষায়। তখন আমি এটা তখন মুখস্থ করে ফেলছিলাম যে 15 বর্গ হচ্ছে 225, যেহেতু ক্যালকুলেটর থাকে না বৃত্তি পরীক্ষায়। এবং ওই অঙ্কটা আসছিল পরীক্ষায়, আমি আলহামদুলিল্লাহ পেরেছিলাম, ট্যালেন্টফুলি বৃত্তিও পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে শিক্ষা জীবনের অনেক স্মৃতি আছে বুঝছেন, মাঝে মাঝে একটু আবেগে চলে আসবে, আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, আচ্ছা এটা হচ্ছে এত, আর এটা হচ্ছে এত। আচ্ছা খেয়াল করেন, তাহলে এক্স এর মানটা আমরা বের করবো, রাইট? রাইট, তাহলে আমরা পুরোটা ইকুয়েশন একটু ঘুরিয়ে দিলে ব্যাপারটা কিরকম হয় দেখেন তো। অনেক দুর্বল স্টুডেন্ট আছেন, এই জন্য আমি অনেক লাইন শর্ট করতে পারি না। হ্যাঁ, তাহলে এই 100 এই পাশে নিয়ে গেলাম, তার মানে এই 200 থেকে 225 থেকে 100 চলে গেলে 125, 125। এখন খেয়াল করেন এইটা হচ্ছে এক্স স্কোয়ারের মান 125, এখন আমার দরকার হচ্ছে এক্স এর মান, খুব মনোযোগ, এক্স এর মান দরকার। এখন এইটাকে আপনি খেয়াল করেন, এইটাকে দুইটা সংখ্যার গুণাকারে চিন্তা করবেন, খুব মনোযোগ দেন, দুইটা সংখ্যার গুণাকারে চিন্তা করবেন যেন একটা সংখ্যা পূর্ণবর্গ হয়। খেয়াল করেন কিভাবে এটা থেকে আমরা মানে রেজাল্টটা বের করব। দুইটা সংখ্যার গুণাকারে চিন্তা করেন। আচ্ছা 125কে কি কি গুণাকারে লেখা যায় আপনি দেখেন তো। 125কে আপনি কোন কোন সংখ্যার গুণাকারে লিখতে পারেন? প্রথমত দেখেন তো, আমি লিখতে পারি যে 5টা 25 গুণ, এই যে 25 আর 5 গুণ করলে কত হয়? 25 আর যদি ইয়া করেন 5 5 আর 25, 5 25 125, তার মানে 25 আর 5 গুণ করলে ইয়া হয়। এখন দেখেন এইটাকে যদি এই জায়গায় দেখেন, তার মানে এক্স স্কোয়ার সমান এইটা। এখন আমি যদি এখান থেকে স্কোয়ারটা সরাই দেই, খুব মনোযোগ, এখান থেকে যদি আমি স্কোয়ারটা সরাই দেই, আমি যদি স্কোয়ারটা সরাইয়া এই পাশে রুট নিয়ে আসি, তাহলে কি হয় দেখেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে এটার উপরে রুট গুণন এটার উপরে রুট। আচ্ছা এখন দেখেন এই 25কে রুট করলে কত হয়? 5 হয়ে যায়। তাহলে 25 থেকে রুট দূর হয়ে গেল, আর এই 5 থেকে রুট দূর হইল না, তার মানে এক্স এর মান আসলো কত আমার? যে 5 রুট 5, 5 রুট 5 আসলে এক্স এর মান। ওকে, তার মানে এক্স এর মান আমি এটা পেয়ে গেলাম হচ্ছে, খুব মনোযোগ দেন, এই যে এক্স এর মান এটা পেলাম হচ্ছে 5 রুট 5, এই যে এক্স এর মান। আর আমার এটা এটা হচ্ছে আমার কি এই প্রস্থ, আর এই দৈর্ঘ্য দেওয়া আছে কত? এই প্রস্থ এটা, আর দৈর্ঘ্য পেলাম হচ্ছে আমি এইটা। হ্যাঁ, প্রস্থ 10 দেওয়া, আর দৈর্ঘ্য পেলাম হচ্ছে আমি এইটা। এখন বলেন তো ক্ষেত্রফলটা কত হবে? কারণ এই দুটা গুণ করলে তো ক্ষেত্রফল ভাই, এই দুটা গুণ করলেই দেখেন, এই দুটা গুণ করেন, তার মানে এই যে, তাহলে এখানে দেখেন 5 আর এখানে হচ্ছে 10, তাহলে 5 10 50 রুট 5, 50 রুট 5 কোথায় আছে? আমিনা খাতুন, ইউ আর গ্রেট স্যার, থ্যাংক ইউ আমিনা আপু। রাজন, রাজন শায়রি থেকে ক্যান ইউ রিপিট ইট এগেইন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। আপনি একটু ক্লাসটা শেষে আবারও একটু ইয়ে করবেন, মনোযোগ দিবেন। দেখেন আমরা এখানে যেটা করছি, এই যে একটা আয়তক্ষেত্রের কর্ণ 15 দেওয়া আছে, এই যে কর্ণ 15, প্রস্থ 10, তাহলে দৈর্ঘ্যটা ধরলাম এক্স, তার মানে এই এতটুকু একটা কি সমকোণী ত্রিভুজ, যেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেছি। এই যে এটা, যে এটা অতিভুজ 15 স্কয়ার 10 স্কয়ার এক্স স্কয়ার, তাহলে এখানে এক্স স্কয়ারের মানটা বের করছি, এক্স স্কয়ারের মানটা কিভাবে বের করছি এটা অনেক ক্যালকুলেশন দেখাইছি। ওকে,
যে কিভাবে সহজে বের করতে যায়। তারপরে আমরা x এর মান পেয়ে গেছি, এই দুটো গুণ করে দিছি, ক্ষেত্রফল চলে আসে। ওকে, বুঝতে পেরেছেন? 8 নাম্বার দেখেন কি বলছে, এটা একটা মানে টুইস্ট একটা অঙ্ক আছে, খুব মনোযোগ দিবেন। যে কোনো বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের বাহিরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাগানের ক্ষেত্রফল কত? এটা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার 2016 সালে আসছে। হ্যাঁ আসছে। এইটা খেয়াল করেন, নর্মালি মনে করেন যে বাগানের যে রাস্তার অঙ্কগুলো নর্মালি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল চাই, রাস্তার ক্ষেত্রফল, কিন্তু এটা বাগানের ক্ষেত্রফল চাইছে। মনে করেন যে এটা হচ্ছে একটা বাগান, যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40, তার মানে এটা ধরি আমরা হলুদরা হচ্ছে বাগান, হলুদরা হচ্ছে বাগান, হলুদ হচ্ছে বাগান। খুব মনোযোগ। তার মানে এইটা হচ্ছে এই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 40, আর এখান থেকে এতটুকু হচ্ছে 30। হ্যাঁ ওকে। বলছে কি বাগানের বাহিরে এই যে সাদাটা, এই যে সাদা এটা, এই যে 2 মিটার চওড়া, এই 2 মিটার, এই 2 মিটার, এই 2 মিটার হচ্ছে রাস্তা, বাগানের বাইরে হচ্ছে রাস্তা আছে। তাহলে বাগানের ক্ষেত্রফল কত? আচ্ছা বাগানের ক্ষেত্রফল খেয়াল করেন, তার মানে রাস্তার এখানে যে কথাটা বলছে এটা কোনো কাজ আছে কিনা বলেন তো? কোনো কাজ কিন্তু নাই, একটা টুইস্ট আপনাদের একটা ধাঁধার মধ্যে ফেলাই দিছে। এখানে কিন্তু রাস্তার কোনো কাজই নাই, যেমনি আছে রাস্তা এমনি পড়ে রয়েছে। আমাকে বাগানের ক্ষেত্রফল বলছে, তার মানে এই 40 দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেন, তার মানে 3 4 12, 3 4 12, 1200। উত্তর হচ্ছে 1200। বুঝতে পেরেছেন? এটা 1200। তার মানে এই রাস্তার কথাটা এখানে বলা হচ্ছে একটা মানে একটা ধাঁধা টাইপের, মন তো আপনাকে কনফিউশন করা মানে কনফিউজড করার মতো একটা জায়গা, তাই না? মুন্নি হক স্যার মাত্রই আসলাম, কারেন্ট ছিল না, ডাটাও কাজ করে না। মানে মানে অবাগা যেদিকে তাকায় সাগর সেদিকে শুকিয়ে যায়, এমন একটা অবস্থা হয়েছে নাকি? সমস্যা নাই, ক্লাসটা আমাদের রেকর্ড থাকবে, ব্যাকআপ থাকবে, আপনি দেখতে পারবেন। ওকে। শাকিল ভাই বলছে এটা কোনো অঙ্কই না, কিন্তু এই অঙ্কগুলোই কিন্তু আসে। হ্যাঁ পরীক্ষার হলে অনেকে মানে রাস্তার চিন্তা করতে করতে হাবুডুবু খাবে। ওকে, তারপরে 9 নম্বর দেখেন, এখন আসছেন অঙ্কে চলে আসেন। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার ও প্রস্থ 24 মিটার, বাগানের ভেতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? হ্যাঁ খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যারা 9 10-এ বা 8 9-এ পড়েন তাদের জন্য গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষার প্রিলি রিটেন দুটার জন্য গুরুত্বপূর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32, প্রস্থ 24, বাগানের ভেতরে না বাইরে রাস্তা বলছে, এটা কিন্তু খুব মনোযোগ দিতে হবে। রাস্তা কোথায় বলছে? বলছে বাগানের ভেতরে রাস্তা, তাহলে বড়টা আমরা ধরবো, বড়টা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এই যে এটা দৈর্ঘ্য 32, তার মানে ধরলাম যে এই যে এতটুকু, এটা হচ্ছে 32। ওকে, বলছে প্রস্থ 24, তার মানে এই যে এতটুকু। এই যে সাদাটা হচ্ছে আমার বাগান, সাদাটা বাগান, খুব মনোযোগ, সাদাটা বাগান। ওকে, সাদাটা হচ্ছে বাগান। এখন একটা রাস্তা চিন্তা করেন, এই যে রাস্তাটা চিন্তা করছি, এই যে রাস্তা কোনটা জানেন? রাস্তা হচ্ছে এই যে এটা রাস্তা, এই যে এটা রাস্তা। ওকে, সব দিকে চারদিকে একটা 2 মিটার চওড়া একটা রাস্তা, এই যে এটা রাস্তা, এই যে এটা রাস্তা। ওকে, আচ্ছা খুব মনোযোগ, এটা হচ্ছে রাস্তা। তাহলে রাস্তাটা এইভাবে 2 মিটার চওড়া করে সব দিক থেকে গেছে। হ্যাঁ খুব মনোযোগ দেন। বলছে কি দেখেন, ভেতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল বের করবেন। এখন রাস্তার ক্ষেত্রফল আপনি কিভাবে বের করবেন? খুব মনোযোগ। এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি প্রথমে বাগানের ক্ষেত্রফলটা বের করবেন। বাগানের ক্ষেত্রফলটা বের করে এই যে সাদা বড় বাগান, তাহলে এখানে দেখেন রাস্তার যে সীমানা দিচ্ছি, এখানে একটা ছোট বাগান তৈরি হয়েছে না, এই যে এটা একটা ছোট বাগান আছে না রাস্তার ভিতরে, তখন এই ছোট বাগানের ক্ষেত্রফলটা বের করবেন। বের করে বড় ক্ষেত্রফল থেকে যদি ছোট ক্ষেত্রফলটা বের করে দেন, তাহলে কিন্তু আপনি এই যে রাস্তার এই ক্ষেত্রফলটা কিন্তু পাবেন। কথা ক্লিয়ার কিনা বোঝার চেষ্টা করেন, খুব মনোযোগ। প্রথমে বড় ক্ষেত্রফলটা, এই যে সাদার যে এরিয়াটা, এটা ক্ষেত্রফলটা বের করবেন। বের করে তারপরে ছোট যে ক্ষেত্রফলটা দেখা যাচ্ছে হলুদ, এটা ক্ষেত্রফল বের করবেন। এটা বের করে বড়টা থেকে যদি ছোটটা বের করে মানে বিয়োগ করে দেন, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। এটা বুঝছেন কিনা? অঙ্ক কিন্তু এতটুকু। আচ্ছা, তার মানে বড়টা খেয়াল করেন, বড়টা বড় বাগানের বা রাস্তা চিন্তা করতে পারেন যে রাস্তা সহ, যারা মানে লিখিত শিখতে চান, হ্যাঁ রাস্তা সহ,
রাস্তা সহ ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হয়, এই দুটা গুণ করলে কত হয়? এই দুটো যদি আপনি গুণ করেন 32 গুণন 24 তাহলে হচ্ছে আমার 768। ওকে, আচ্ছা খেয়াল করেন এখানে মজার যে বিষয়টা, এখন এই যে ছোট বাগানের দৈর্ঘ্য প্রস্থ কত হবে খেয়াল করেন এই জায়গায়। আচ্ছা ছোট বাগানের খেয়াল করেন তো, খুব মনোযোগ, খুব মনোযোগ দেন। এই যে দেখেন এখান থেকে এতটুকু, এই যে এতটুকু কমে গেছে না, তার মানে এই এতটুকু কমে গেছে, এটার দৈর্ঘ্য কত? তাহলে এখানে 2 মিটার চলে গেছে, এখানে 2 মিটার চলে গেছে। আমি মোসে একটু ক্লিন করে লিখছি। হ্যাঁ দেখেন এখানে এই যে আপনি যদি দৈর্ঘ্য চিন্তা করেন, দৈর্ঘ্য যদি চিন্তা করেন তাহলে দৈর্ঘ্যটা দেখেন এখানে 2 মিটার চলে গেছে না, এই জায়গায় চলে গেছে 2 মিটার, তার মানে দৈর্ঘ্যটা কত? এই যে আগে ছিল 32, এখানে 2 মিটার চলে গেছে, এখানে 2 মিটার চলে গেছে, তার মানে এই হলুদ এতটুকু জায়গা, এই যে এখান থেকে এখান এতটুকু কত আছে? তাহলে 32 থেকে 2 এদিকে 2 বাদ, তাহলে 4 বাদ, তাহলে 28, তার মানে এতটুকু হচ্ছে 28, এই যে এতটুকু হচ্ছে 28, রাইট? আচ্ছা সেম ভাবে প্রস্তুতে আসেন। প্রস্তুতে চিন্তা করলে দেখেন এখান থেকে এই যে 2 মিটার চলে গেছে, আবার এখান থেকে 2 মিটার চলে গেছে, রাইট? তখন প্রস্থটা কত? এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত প্রস্থ, তাহলে 24 থেকে 2 2 4 চলে গেলে এটা থাকে হচ্ছে কত? 20। ওকে, আচ্ছা তার মানে দৈর্ঘ্য হচ্ছে 28, তাহলে রাস্তা বাদে, রাস্তা বাদে, রাস্তা বাদে, রাস্তা বাদে ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 28, প্রস্থ হচ্ছে 20, তার মানে কত হয়? 28 দোকানে 56 নাকি এত। এখন আসেন দেখেন আমি কি বলছি, যে এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল এইটা, তাহলে এটা থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে, তাহলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল বিয়োগটা আপনারা দ্রুত করেন তো, বিয়োগ করলে কত হয়? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত হবে? 0 আছে 8 হবে, 8 হলে তারপর হচ্ছে 6 6 0, এই যে 2 দেখলে বোঝা যায় এটা, হ্যাঁ বিয়োগটা সহজ। আচ্ছা এটা 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 বুঝছেন কিনা? আচ্ছা ওই যে আহাত ভাই বলছেন রাস্তার ক্ষেত্রফল চাইলে কি করতাম, আপনার প্রশ্নের উত্তর অলরেডি আমরা দিয়ে ফেলছি। হ্যাঁ তার মানে এটা হচ্ছে 208, 208 উত্তর। ওকে, কমেন্ট সি নাম্বার 208। আমার ফোনে একটু কমেন্ট আপডেট কম আসে। জি 208। তারপরে আসেন দেখেন সেম টাইপের অঙ্ক। হ্যাঁ যে একটি পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? সেম টাইপ, কিন্তু সেম টাইপ আমরা একটু আগে যেটা করছি খেয়াল করেন, আমি এটার চিত্র রেখে দিচ্ছি, আপনারা এই অঙ্কটা করবেন বাসায়। হ্যাঁ এটা মনে করেন যে পুকুর, বলছে কি এই যে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 70, প্রস্থ হচ্ছে 60। হ্যাঁ বলছে কি যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার খেয়াল করেন পার্শ্ব, পার্শ্ব এটা তাহলে পার্শ্ব বলছে, এই যে দেখেন পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য এখানে কিন্তু বলে দিয়েছে, তার মানে এই যে দৈর্ঘ্যটা এটা কিন্তু পার্শ্ব, তার মানে আপনি যে চিন্তা করবেন ইয়াটা খুব মনোযোগ, এই পাটা যে চিন্তা করবেন এই জায়গায় কিন্তু বুঝতে হবে, হ্যাঁ যেটা ভিতরে না বাইরে। তাহলে পার্শ্ব 70, তাহলে পাটটা হচ্ছে 4 মিটার বিস্তার, এটা সাদা দেই, আমি সাদা কালার দেই। হ্যাঁ এই হচ্ছে তার মানে এইটা হচ্ছে কি পার, এই যে পার, বা আমরা এই যে রাস্তা চিন্তা করতে পারেন, বাগানের ক্ষেত্রে রাস্তা, ওকে একই জিনিস। তার মানে এইটা খেয়াল করেন এটা হচ্ছে 4, এটা 4,
এটা 4, এই প্রত্যেকটা 4 4, তার মানে এই এতটুকু হচ্ছে 70 ছিল, এতটুকু ছিল 70, আর এতটুকু ছিল হচ্ছে কত 60 60। ওকে, আমি এখানে কি বলছে রাস্তার ক্ষেত্র পারের ক্ষেত্রফল বের করতে, তাহলে আগেরটার মতো জাস্ট কি করবেন, প্রথমে পার সহ ক্ষেত্রফল, পার সহ ক্ষেত্রফল কত, তাহলে 70 গুণন 60, 70 গুণন 60 কত হয় 642, 642 আর দুইটা শূন্য, তার মানে হচ্ছে 4200। ওকে, আচ্ছা পার সারা যদি চিন্তা করেন, পার সারা চিন্তা করলে পার সারা ক্ষেত্রফল, পার সারা ক্ষেত্রফল বের করতে হলে কি এইটা, তাহলে এখন দেখেন তো এই জায়গা থেকে 4 4 করে 8 কমে যাবে, তাহলে এটা কত হবে 62, এখান থেকে 4 4 করে 8 কমে যাবে, তার মানে এই 60 কত হয়ে যাবে, তখন 60 হয়ে যাবে 52, রাইট। এখন তাইলে আপনি 62 আর 52 গুণ করলে কত হয়, 62 আর 52 যদি গুণ করেন কত হবে, উত্তর বলে ফেলছেন অনেকেই, 62 আর 52 যদি গুণ করি 3224, আর 3224 থেকে যদি দেখেন 4200 থেকে যদি আমি 3224 মাইনাস করি 976, বুঝতে পেরেছেন? এই সিস্টেম মানে আগেরটাই কিন্তু আমি জাস্ট আপনাকে করে দিলাম একই সিস্টেম। ওকে, সোহেল কালাসি স্যার একটু মোটিভেশন দেন, এর আগে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ উত্তর পেয়ে গেছেন। ওকে, এইটাতে আসেন, এইটা হচ্ছে আরেকটা মজার অঙ্ক, এটা হচ্ছে আরেকটা মজার অঙ্ক। আমি এই অঙ্কটা নিয়ে একটু বিস্তারিত বলছি। এই দেখেন 11 নম্বর অঙ্কটা কি বলছে, যে 50 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়িভাবে 3 মিটার চওড়া দুটি রাস্তা আছে, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? এটা চাকরি পরীক্ষায় আসছে, অনেকগুলো চাকরি পরীক্ষা, ঠিক আছে, খুব মনোযোগ দেন। এই যে 12 নম্বর অঙ্কটা যে আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার, বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। ক নম্বর প্রশ্ন, উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর গ নম্বর প্রশ্ন, যে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? এটা নবম শ্রেণীর 16.2 নাম্বার অনুশীলনীর 14 নম্বর অঙ্কটা হুবহু, ঠিক আছে। আপনাদের জন্য এখানে জাস্ট স্যাম্পল রেখেছি, কিন্তু এই অঙ্কটা আমরা করাবো না, আমরা ওই চাকরি পরীক্ষা যেটা আসছে এটা করাবো। এটা কেন করাবো না সেটা বলি। এটা যেহেতু একাডেমিক বই এখানে লিখে রেখেছে, যেহেতু একাডেমিক পরীক্ষায় ক্যালকুলেটর থাকে তাই সংখ্যাগুলো একটু কঠিন থাকে, চাকরির পরীক্ষায় সহজে হিসাব করা যায় এমন সংখ্যাগুলি দেওয়া হয়। এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম, কিন্তু আমরা ওইটা করাবো কারণ ওইটা ডাটাগুলো সহজ, কনসেপ্ট সেম। এটা আপনারা চাকরি পরীক্ষায় এই টাইপের অঙ্ক দিবে না, কারণ হচ্ছে এটা করতে গেলে আপনার হিসাব অনেক জটিল হয়ে যাবে, মানে গুণ ভাগগুলো অনেক জটিল হয়ে যাবে, ডাটাগুলো একটু অদ্ভুত ডাটা, ওগুলো একটু সহজ তুলনামূলক, ঠিক আছে, সেম কনসেপ্ট, আমরা ওইটা এখন করব। ওকে, এটা কেউ করতেও যাবেন না, ওইটা করলে হবে, জাস্ট আমি স্যাম্পলটা বুঝাইছি। ওকে, এই যে 11 নম্বর খেয়াল করে, যে 50 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে, তার মানে এই দৈর্ঘ্যটা, এই যে বাগান, এর দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার, এই দৈর্ঘ্যটা 50, প্রস্থ কত বলছে? প্রস্থ বলছে 40। খুব মনোযোগ দিতে হবে, ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু মজার অঙ্ক, চাকরির পরীক্ষা, একাডেমিক পরীক্ষা সব জায়গায় গুরুত্বপূর্ণ। ওকে, খেয়াল করেন, এখন এই যে রাস্তা দুইটা গেছে, এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা গেছে, হ্যাঁ, তাহলে আমি যেভাবে ইচ্ছা, প্রথমে চাইলে আপনি এই রাস্তার ক্ষেত্রফল বের করতে পারেন অথবা এই রাস্তার ক্ষেত্রফল বের করতে পারেন। তা আমি প্রথমে এই জায়গাটা ক্ষেত্রফল বের করব, খুব মনোযোগ দেন, প্রথমে আমি এই জায়গাটা ক্ষেত্রফলটা বের করবো। তাহলে এইটা দেখেন তো, এইটার এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই যে রাস্তাটা, এটা আয়তক্ষেত্র না, এই আয়তক্ষেত্র, তাহলে এটা দৈর্ঘ্যটা কত? এখান থেকে এ পর্যন্ত চিন্তা করলে তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত? 40। আচ্ছা, এই রাস্তার প্রস্থ কত বলেন তো? এই রাস্তার প্রস্থ কত বলছে না? 3 মিটার চওড়া, তার মানে এটার প্রস্থটা হচ্ছে 3, প্রস্থ 3, বুঝতে পেরেছেন? তার মানে এইটার ক্ষেত্রফল কত? এইটার ক্ষেত্রফল কত? দেখেন, এইটার ক্ষেত্রফল হচ্ছে, আমি যদি এখানে চিন্তা করি, তাহলে
40 গুণন 3, তাহলে 3 4 12, 120, 120। ওকে, এটা ক্ষেত্রফল। আচ্ছা, এখন আসেন এটার ক্ষেত্রফল কি আপনি একইভাবে বের করবেন যে স্যার তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 3, তাহলে 3 50 150, এটা 150 না দাদু ভাই, এই জায়গায় অনেকে ভুল করবে, খেয়াল করেন। দেখেন এই জায়গাটা, এই যে এই জায়গাটা, আমি কিন্তু এই জায়গাটার কিন্তু ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলছি এর সাথে, তা না। এখন আপনি যখন এইভাবে বের করতে যাবেন, আপনি কিন্তু এই জায়গাটা কাউন্ট, টানা যদি কাউন্ট করেন 150, তাহলে কিন্তু এই পুরাটা হয়ে যায়, এটা কিন্তু ডাবল হয়ে যায়, এটা কিন্তু ডাবল হয়ে যায়। ওকে, আপনি যেটা করবেন, এই জায়গাটা, এই যে এতটুকের ক্ষেত্রফল বের করবেন একবার, তারপরে আবার এতটুকের ক্ষেত্রফল বের করবেন, খেয়াল করেন। তাহলে এই টোটালটা থেকে আমি, খেয়াল করেন, এই টোটালটা হচ্ছে লম্বায় কত, 50 মিটার। তাহলে এই জায়গাটা কত বলেন তো, এই জায়গাটা কত, এই জায়গাটা 3 মিটার না? তাহলে 3 মিটারটা বাদ দেই, তাহলে এটার দৈর্ঘ্য কত দাঁড়ায়, এই এতটুকুর দৈর্ঘ্য, খেয়াল করেন, এতটুকুর দৈর্ঘ্য মোট দাঁড়ায় কত, 50 থেকে যদি আপনি 50 থেকে যদি 3 বাদ দেন, তাহলে 47 দাঁড়ায়। আমি এই 3 ধরতে পারবো না, কারণ এই 3 একবার বের করে ফেলছি, তাহলে এটা 47 আর এটা 3, তাহলে 3 আর 47 গুণ করলে কত হয়, 3 আর 47 গুণ করলে কত হয়, 3 আর 47 গুণ করলে, খেয়াল, এই যে দেখেন, আপনি 3টা 50 গুণ করলে হচ্ছে 150, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 3 করে কম গুণ করতে হবে, তাহলে 3 3 9, 104 এই 141, 141 হবে, 141। আচ্ছা দেখেন, এখন এই 100, তার মানে এইটা হচ্ছে 141 আর এটা হচ্ছে 120, এই দুটো যোগ করলে কত হয়, 261, 261, উত্তর 261। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কিনা জানাবেন, এটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। ওকে, স্যার রিটেনের বই বের করবেন, একটা বই বের করবো, প্রিলি রিটেন একসাথে ইনশাল্লাহ। ভাই অঙ্ক বুঝলে প্রিলি রিটেন সব একসাথেই পারা যায়। বই আসলে বই এই পেজটা শেষ হইলে মেন আমি এখন যে পেইনে আছি সেটা বলি, পেইন হচ্ছে স্লাইড তৈরি করা সবচেয়ে বড় পেইন। ঠিক আছে, এই স্লাইড তৈরি করতে অনেক সময় সাপেক্ষ, এই যে দেখেন এই চিত্রমিত্র সব অ্যাড করতে হয়, সুন্দর ক্লাস নিতে হলে অনেক সুন্দর স্লাইড সাজাইতে হয়। তো স্লাইড সাজাতে গেলে এটা টাইপ করে দেয় মানে আমার হেল্পিং হ্যান্ড যারা রয়েছে, কিন্তু তারপরে অনেক জায়গায় ভুল থাকে, ডাটা ভুল থাকে, এটা ভুল থাকে, সেটা ভুল থাকে, এটা আমাকে আবার পরে প্রতিটা ক্লাসের আগে রিঅ্যারেঞ্জ করতে হয়। হ্যাঁ, তো আমার এই বেসটা যখন শেষ হয়ে যাবে, তখন আমার সবগুলো ক্লাসের স্লাইড রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। এর পরের বেস থেকে আমি স্লাইড রেডি করার পেন থাকবে না, তখন শুধু আমি ক্লাস নিব, পাশাপাশি বই লেখার কাজে হাত দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, মোবাশ্বের আলী স্যার একটু রিপিট করবেন। আচ্ছা ঠিক আছে, হালকার উপর ঝাপসা আরেকটু বুঝিয়ে দিলে ভালো হয় আনিসুর রহমান। ওকে ঠিক আছে, আমি এটা আরেকটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন, খুব মনোযোগ, এটা একবার আবার শুরু থেকে আবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমি মনে করেন যে প্রথমে এই রাস্তাটা বের করবো, এই যে এতটুকু, খুব এই রাস্তাটা মনে করেন যে আমি বের করবো, এই রাস্তাটার দৈর্ঘ্য, ক্ষেত্রফল বের করবো এইটা। হ্যাঁ, তাহলে এটা খেয়াল করেন, এটার এই ইয়াটা কত, তাহলে এখান থেকে এ পর্যন্ত কত, দেখেন এটা প্রস্থ বলছে না, এই যে প্রস্থ কত বলছে, প্রস্থ বলছে 50, তার মানে প্রস্থ বরাবর না এই রাস্তাটা, তাহলে এটা এই যে এই এখান থেকে এ পর্যন্ত কিন্তু এটা 40, হ্যাঁ প্রস্থ 40, তাহলে এটা 40। আর এই যে বলছে কি রাস্তাটা 3 মিটার চওড়া, তার মানে এইটাকে যদি আয়তক্ষেত্র চিন্তা করেন, তাহলে যার দৈর্ঘ্য 40, প্রস্থ হচ্ছে 3, মানে 3 40, 120 বর্গ মিটার। এখন আসেন, আপনি যখন এই রাস্তাটা চিন্তা করবেন এই এই এইভাবে, তখন দেখেন এই জায়গা কিন্তু অলরেডি বের করে ফেলছেন, এই জায়গাটা কিন্তু টানা চিন্তা করতে পারবেন না, তখন আপনাকে এই 3 মিটার বাদ দিতে হবে। তাহলে 3 মিটার বাদ দিলে এই টোটালটা কত, এই টোটালটা কত বলেন তো, এই টোটালটা কত, টোটালটা হচ্ছে দৈর্ঘ্য 50, তাহলে 3 মিটার বাদ দিতে হবে, তাহলে 3 বাদ দিলে কত হয়, 47 হয়, তাহলে দৈর্ঘ্য 47। কিন্তু প্রস্থ কত, এই প্রস্থ কিন্তু 3, তাহলে 3 আর 47 গুণ করেন, 3 আর 47 গুণ করলে 141। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু কঠিন তো লাগবেই, কিন্তু একেবারেই চিত্রের মাধ্যমে সহজে বোঝানোর চেষ্টা করছি, বুঝছেন? আচ্ছা, এটা করালাম না, জাস্ট স্যাম্পলটা দেখালাম। ওকে, 13 নম্বর, একটি বাগানের একটি মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হলে একটি 10,000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো।
মাঠটির প্রস্থ কত? খেয়াল করেন, এই যে একটা মনে করেন যে আয়তক্ষেত্র আছে, তো বলছে কি এর প্রস্থ, প্রস্থ মানে কি এই যে এইটা, যদি আরো 10 মিটার, আরো 10 মিটার যদি বেশি হতো তো এটা বর্গক্ষেত্র হতো। তাহলে ব্যাপারটা কিরকম দেখেন, ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এই যে এরকম, মনে করেন এটা বৃদ্ধি হয়ে এই যে 10 মিটার বেড়ে গেল। খুব মনোযোগ দেন এখানে। প্রথমে ছিল মনে করেন যে এইটা, এখন বলছে কি এর প্রস্থ, এর প্রস্থ যদি 10 মিটার বাড়ে, এই 10 বাড়লো, 10 বাড়লো, তাহলে এটা একটি বলছে কি 10,000 বর্গমিটার বিশিষ্ট, হ্যাঁ, একটি বর্গাকার মাঠ হয়। তার মানে এই টোটাল ক্ষেত্র, এই যে টোটাল তার এই হচ্ছে 10,000 বর্গমিটার নাকি বর্গমিটার। আচ্ছা খেয়াল করেন, তার মানে এটা বর্গক্ষেত্র। আচ্ছা তাহলে 10,000 বর্গমিটার যদি হয় তাহলে একটা বাহু কত হয় দেখেন। আচ্ছা বর্গক্ষেত্রের আমরা ধরে নিলাম যে প্রতিটা বাহু, এই যে বাহু ধরে নিলাম হচ্ছে এক্স, এক্স তাই না, প্রতিটা এক্স ধরলাম। আচ্ছা খেয়াল করেন, এখন এতটুকু 10 বাড়ছে না, এটা বাড়ছে না, 10 বাড়ছে না, তাহলে এই খেয়াল করেন এইটা ধরলাম যে এতটুকু হচ্ছে এক্স ছিল, এতটুকু এক্স ছিল, তাহলে এটা 10, তাহলে আমাদের বাহুটা এই যে একটা বাহু সমান কত হচ্ছে এক্স প্লাস 10 না, তাহলে এক বাহু স্কোয়ার। তাহলে এটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার না। তাহলে দেখেন এতটুকু ছিল মনে করেন যে আগে ছিল এক্স, এখন 10 বাড়লো, তাহলে এক্স প্লাস 10 হলো একটা বাহু। বলছে কি এই ক্ষেত্রফলটা হচ্ছে 10,000। তার মানে দেখেন আমি এই যদি আপনি এইটাকে ওই পাশে নেন, এটাকে বর্গ করুন, ইয়া করেন, এই যে 10,000কে যদি আপনি বর্গমূল করেন এটা আসবে হচ্ছে 100, 100। কারণ কি জানেন, 100কে দুইবার গুণ মানে 100 গুণন 100 লিখলে এই যে 2 শূন্য 2 শূন্য 4 শূন্য আর 1, দেখেন চারটা শূন্য না, তার মানে এটা 100। তার মানে এই যে এক্স প্লাস 10, তার মানে এক্স, খেয়াল করেন এই যে এই এক্স এর এই যে 10 এক্সট্রা রেখে যদি 10টাকে পারে নেই, তার মানে 100 মাইনাস 10, তার মানে হচ্ছে 90, 90। ঠিক আছে, এটাই বলছে। দেখে খেয়াল করেন যে মাঠের প্রস্থটা, এই যে প্রস্থটা দেখেন, প্রস্থটা আমরা ধরেছিলাম কত এক্স, তাহলে 10 মিটার বাড়ছে, তাহলে তারপরে কত এক্স বা বর্গক্ষেত্র চিন্তা করলে এক্স প্লাস 10, এভাবে ধরে প্রস্থ পেলাম কত 90, উত্তর হচ্ছে 90। বুঝতে পেরেছেন কিনা? খেয়াল করেন 90, ঠিক আছে। 100 টাকার নোট 100টিয়া 10,000 টাকা হয়। আচ্ছা এটা আপনি, এটা কিন্তু যাদের আইকিউ ভালো দেখা মাত্রই বলতে পারে, দেখা মাত্রই বলতে পারে। দেখেন তো যেই মাঠের প্রস্থ 40 ধরেন, 40 ধরলে 10 মিটার বাড়লে কত হবে? 50 হবে। তাহলে 50কে 50 দিয়ে গুণ দিলে কোনোদিন 10,000 হয় না। হ্যাঁ, এই 90 সাথে 10 জন করলে 100 হয়, 100 গুণ করলে 10,000 হয়। এটা কিন্তু দেখা মাত্রই, কিন্তু যাদের আইকিউ ভালো সে কিন্তু দেখা মাত্রই বলতে পারবে, এইভাবে তার কিছুই করতে হবে না। বুঝছেন? যার আইকিউ ভালো জাস্ট অপশনটা দেখলে বুঝবে যে প্রথমে এই প্রস্থটা মনে করেন যে প্রস্থটা এই যে যেটা এক্স ধরছিলাম সেটা আমি 90, তাহলে 90 সাথে 10 দিলে কত হয়? 100 হয়। 100 একটা বর্গক্ষেত্রের বাহু যদি 100 হয় তাহলে 100 গুণন 100 মানেই 10,000। কথা ক্লিয়ার কিনা? রবিন খান রাজ স্যার, আপনি আসলে জিনিয়াস, থ্যাংক ইউ ভাই। মাসুদ রানা স্যার, আপনি অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ। হ্যাঁ একজন ভাই একটা রিপ্লাই দিয়েছেন, হ্যাঁ, যে পিডিএফ নিয়ে একজনে একটা কমেন্ট বলছে যে পিডিএফ গুলো এডিট করে অনেক সুন্দর করে দিতে, হ্যাঁ তার সময় বাঁচত। এখন আরেক ভাই এসে কমেন্টে রিপ্লাই দিয়েছে যে স্যারের এত অডেল সময় বাদ দিয়ে এডিট করে দিবে, আপনি বাড়িয়ে দিয়ে দিয়েন, 400 টাকার কোর্সে সেবা চান 4,000 টাকার। আচ্ছা এটা একটা দারুণ একটা কথা বলছেন। আসলে আমরা দেখেন কোর্স ফি আমরা 550 টাকা কোর্স ফি নিচ্ছি, হ্যাঁ 550 টাকা কোর্স ফি নিচ্ছি, সেই জায়গায় আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি সর্বোচ্চ। আর আমার হচ্ছে স্মার্ট বোর্ডে এটা হচ্ছে আমার প্রথম ব্যাচ, এটা স্মার্ট বোর্ডের প্রথম ব্যাচ,
বাংলাদেশে যারা অনলাইনে পড়ায় তারা এক একজন 10-20 বছর ধরে পড়ায়, ঠিক আছে? তো 10-20 বছর পড়াইলে আমার সার্ভিসটা কোন লেভেলে যাবে আপনি চিন্তা করেন। আমার সার্ভিসটা কোন লেভেলে যাবে? আমি ফার্স্ট বেচ অনলাইনে ধরতে গেলে এটা স্মার্ট বোর্ডে আমার ফার্স্ট বেচ। আমি করোনার সময় একটা বেচ পড়াইছিলাম হোয়াইট বোর্ডে, তারপরে লং টাইম আমি আর পড়াইনি। আমি চাকরির প্রস্তুতি নিছি, আমি ব্যাংক বিসিএস মানে পরীক্ষা দিছি। এটা হচ্ছে ধরতে গেলে আমার মানে ওই হিসাবে চিন্তা করলে ফার্স্ট বেচ, ঠিক আছে? তো বাংলাদেশের যারা অন্য যারা টিচার পড়ায়, হ্যাঁ মানে যাদেরকে কাউন্ট করি 2-1 জন, হ্যাঁ ওই মানে একটু টপ লেভেলের, এরা হচ্ছে 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পড়ায়। তো ওদের সার্ভিসের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস অনেক ভালো। আপনি জাস্ট আমাকে 5 বছর সময় দেন, আমাদের সার্ভিস হবে বাংলাদেশের সবচেয়ে সেরা সার্ভিস ইনশাল্লাহ, ঠিক আছে? মানে 550 টাকা দিয়ে আপনি আসলে 50,000 টাকার সার্ভিস পাবেন, এটা আমি নিশ্চিত দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো যারা একবার আমার সাথে আছেন, আমার পিডিএফ এ একটু অনেক সময় দেখা গেছে কি একটু হয়তো একটু উলট পালট লেখা থাকে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন, ক্লাসগুলো প্রায়োরিটি দিবেন, ক্লাসগুলো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, রাজু বলছে 45 নম্বর ক্লাসটি ডিলিট হয়ে গেছে না, লাইভ ক্লাসটি। আচ্ছা, রেকর্ড ক্লাস আমি আজকে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ ওকে। আচ্ছা, 14 নম্বরটা দেখেন কি বলছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। নবম শ্রেণীর বইয়ের উদাহরণ 9 নাম্বার। খুব মনোযোগ, এটা লিখিত পরীক্ষা আসতে পারে, লিখিত মেথডেই করাচ্ছি, খুব মনোযোগ দেন। কি বলছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে মনে করেন যে এইটা, এই যে বড়টা, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, হ্যাঁ এটা একটি আয়তক্ষেত্র বড়টা, এর ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। এর ক্ষেত্রফল কত? 2000 বর্গমিটার। এর দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্য 10 মিটার কমলে, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা 10 মিটার কমলে, মনে করেন এই 10 মিটার বাদ দিলে তখন যেটা হবে এই যে এটা কি হবে? একটা বর্গক্ষেত্র হবে। বলছে দৈর্ঘ্যটা 10 মিটার কম হতো তাহলে একটি বর্গক্ষেত্র হতো। তাহলে এই হলুদের একটি বর্গক্ষেত্র, বুঝছেন কিনা? হলুদের একটি বর্গক্ষেত্র। তাহলে বলছে আয়তক্ষেত্রের মানে হচ্ছে আগেরটার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। খুব মনোযোগ দেন, খেয়াল করেন। তাহলে আমরা ধরি যে আয়তক্ষেত্রের মনে করেন যে দৈর্ঘ্যটা ধরেন হচ্ছে এক্স আর প্রস্থটা ধরি হচ্ছে ওয়াই, ধরি, ঠিক আছে? লিখিত মেথড আপনারা ধরবেন। তাহলে আমি লিখতে পারি এক্স ওয়াই, যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ, এক্স ওয়াই সমান কত? 2000। এটা 1 নং সমীকরণ দেন, ওকে। আচ্ছা, এখন আসেন তাহলে এখন দেখেন, যদি দৈর্ঘ্যটা বলছে কি 10 মিটার কমে, তাহলে 10 মিটার কমলে দৈর্ঘ্যটা এটা কত হবে? x মাইনাস 10, ঠিক আছে? x মাইনাস 10 হবে। আর প্রস্থ কি? প্রস্থ তো y এ আছে, তাই না? বস তখন কি হবে দেখেন তো, এইটার সমান এটা হয়ে যাবে না যেহেতু বর্গক্ষেত্র। তার মানে তখন কি হবে দেখেন তো, তখন কি আমি এটা লিখতে পারি যে y সমান x মাইনাস 10 লিখতে পারি, যেহেতু এটা বর্গক্ষেত্র হয়ে যাবে, তার মানে এই বাহু সমান হয়ে যাবে, রাইট? এখন আপনি এক কাজ করেন, এই y এর মানটা নিয়ে 1 নঙ্গে বসান। y এর মান যদি 1 নঙ্গে বসান তার মানে কি হয় দেখেন, x মাইনাস 10 এই 2000। এখন এই x দিয়ে গুণ দিলে কি হয়? x স্কোয়ার, তারপর হচ্ছে 10x, আর এই 2000 কে এই পাশে নিয়ে আসতেছি, এটা হইলো। তার মানে খেয়াল করেন তো, এই যে x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2000, হ্যাঁ 2000, তাহলে এইটাকে একটা মিডল ফ্যাক্টর হয়ে গেল না? এখন দেখেন, এখন এইটাকে আপনি কিভাবে ভাঙবেন মিডল ফ্যাক্টরটাকে? খুব মনোযোগ। 2000 কে মিডল ফ্যাক্টর সিস্টেম কি? এই দুই প্রান্ত গুণ করতে হয়, এটা এই দুই প্রান্ত গুণ করবেন, তাহলে কত হয়? মাইনাস 2000 এক্স স্কোয়ার। তবে ভাঙার সময় এই মাইনাসের দিকে তাকানো দরকার নাই, এই এক্স এর দিকে তাকানো দরকার নেই, তাকাইবেন শুধু এই 2000 এর দিকে। 2000 কে কোন কোন সংখ্যার গুণাকারে লেখা যায় দেখেন। এটা আপনি চাইলে প্রথমে দেখেন, আপনি যদি, আমি চাইলে অনেক ব্যাখ্যা করে এটা মানে করতে পারি, সময় একটু নিতে পারি যদি আপনারা চান। এই 2000 কে নর্মালি মানে 50 গুণন, দেখেন 50 গুণন 40 লিখলে 2000 হয়, এবং 50 থেকে 40 গেলে আবার 10 থাকে, এই মানে দুইটা অংশে বিভক্ত করা যায়, ঠিক আছে? কিন্তু অনেকে তো এটা শুরুতে বুঝবেন না, আপনি এটা কি মানে 50 আর 40 যে হচ্ছে এটা তো শুরুতে বুঝবেন না, ঠিক না? হ্যাঁ, যারা দুর্বল তারা বুঝবেন না। তখন আপনারা কি করবেন খেয়াল করেন, তখন যেটা করবেন, এটাকে আপনি মানে ইয়াতে লিখেন, গুণ আকারে লিখেন। এই 20 কে প্রথমে আপনি দেখেন তো আমি এইভাবে লিখতে পারি কিনা, যে 20 গুণন 100 লেখা যায় কিনা? লেখা যায়, ওকে। আচ্ছা, এখন দেখেন তো এই 20 কে আমি, এখন দেখেন তো দুইটা অংশে বিভক্ত হইল, তার মানে এই দুইটা নিলে কি হয় যে 100 আর 100 আর 20 ধরলে কি হয়, 100 থেকে 20 গেলে 80 হয়। আমার এটা কি হইতে 10 হইতে হচ্ছে না। তার মানে এখন এই 20 কে আমি লিখতে পারি কিনা 4 5 আর 100 কে লিখতে পারি কিনা 10 গুণন 10,
10 × 10। এখন দেখেন তো এই 4টাকে লেড়ে ছিঁড়ে এমন কিছু বানানো যায় কিনা যেন আমার বিয়োগ করে 10 হয়। দেখেন আমি এই যে দেখেন, এই যে এটা গুণ যদি করি তাহলে হচ্ছে 4×10 = 40, তারপর হচ্ছে 5×10 = 50, তার মানে 40 আর 50 পেলাম। কিন্তু তার মানে 50 থেকে এখন দেখেন তার মানে x² - 50x, তারপর হচ্ছে +40x - 2000। ওকে, এখন দেখেন এখান থেকে যদি আমি x কমন নিই x থাকে, এখানে 50 থাকে, এখান থেকে 40 কমন নিলে x থাকে, এখানে 50 থাকে, এখানে 0। তার মানে এই দুইটা সেম, তার মানে কি x - 50 x +40, ওকে, ইকুয়াল 0। এখন আসেন এইটা এখন কি দাঁড়াইলো যে x - 50 = 0 অথবা x + 40 = 0। এখন নর্মালি খেয়াল করেন এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। এখন দেখেন এই মাইনাসের রাশিটা ওই পাশে গেলে প্লাসের 50 হয়, আর এইটা যেহেতু প্লাসের রাশি ওই পাশে গেলে মাইনাসের 40 হয়। তো আমরা কি ধরেছি, এই যে দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে কত x, তাহলে কোনোদিন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোদিন নেগেটিভ হয় না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। লিখে দিবেন দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হয় না বা ঋণাত্মক হয় না, গ্রহণযোগ্য নয়। তার মানে এইটা x এর মান কত 50, x এর মান কত 50, তার মানে এটা 50 এটা 50। ওকে, আচ্ছা এখন দেখেন এটা যদি 50 হয় আপনি 2 নং সমীকরণ থেকে কিন্তু এই যে এখানে x এর মান বসাই দেন 50 - 10, তার মানে y এর মান পেয়ে গেলাম কিনা, y এর মান 40, এই যে y 40। কথা ঠিক কিনা, y 40। বুঝতে পেরেছেন? আমাকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে না, আমার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ চলে আসলো। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন? প্রিয় স্যার, আজকে প্রথম লাইভ ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুক। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর দোয়া করার জন্য। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করুক, আপনাকে গণিত শিখে ভালো কিছু করার মানে একটা সুযোগ দান করুক আল্লাহ, সেই দোয়া করে আপনার জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 150 মিটার ও 100 মিটার। বাগানটির দৈর্ঘ্য 20 মিটার 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? খুব মনোযোগ দিবেন। একটি আয়তাকার বাগান, এগুলো কিন্তু শতকরার মানে অধ্যায়ও আছে। শতকরা শতকরার অধ্যায়ও কিন্তু এই অঙ্কগুলো আছে, যেহেতু শতকরা রিলেটেড। হ্যাঁ, খেয়াল করেন। তাহলে দৈর্ঘ্য বলছে 150, প্রস্থ বলছে কত 100। আচ্ছা, খুব মনোযোগ খেয়াল করেন। দৈর্ঘ্য বলছে 20% বৃদ্ধি পাবে। এখন 150 এর 20% কত? এটা 20% বৃদ্ধি পাবে। তাহলে 150 এর 20% কত? 150 এর দেখেন 150 এর এক গড় আমি যদি এনে দশমিক দেন তাহলে 10%, তাহলে 10% কত 15, তাহলে 20% হবে 15 দোকানে 30, তাহলে এটা 30 বাড়বে, 20% বাড়বে। তাহলে নতুন যেই দৈর্ঘ্যটা হবে কত 180। প্রস্থ প্রস্থ বলছে 10% বৃদ্ধি পাবে, তাহলে 100 এর 10% কত? যে কোনো সংখ্যা 10% মানে এক গড় বামে দশমিক দিলে 10%, তাহলে 10% হচ্ছে 10, তাহলে 10 বাড়বে, তাহলে কত হবে 110 হবে। এখন এই 180 আর 110 যদি আপনি গুণ করেন তাহলে কত হয় বলেন তো, কত হয় বলেন তো? গুণ করলে 0 0, তারপর যদি 11 দিয়ে গুণ করেন তাহলে 8 11 88, 88 8 হাতে 8, 11কে 11 আর 8 হচ্ছে 19, তাহলে কত হচ্ছে এই যে 19,800। 19,800 কোথায় আসছে এইটা, বুঝতে পেরেছেন? মাহবুব ভাই বলছে স্যার আমার জিআরিতে ভালো স্কোর করতে হবে, অবশ্যই ইনশাল্লাহ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ পারবেন। তুমি আমার আইডি থেকে কমেন্ট করেছেন স্যার আমার জন্য দোয়া করবেন, আমি যেন ক্লাস কন্টিনিউ করতে পারি। অবশ্যই দোয়া রইল। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন আমরা
এরপরে একটা অঙ্ক দেখি 16 নাম্বার। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? খেয়াল করেন এই অঙ্কটা একটা টুইস্ট আছে। আয়তাকার বলছে না, তাহলে আয়তাকার, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আগের অঙ্কে বলা ছিল, এখানে কিন্তু বলা নাই। এখন আপনি কি করবেন? এক্স ধরবেন, ওয়াই ধরবেন, 10 ধরবেন, 5 ধরবেন? না, এখানে একটা টুইস্ট আছে। দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে ধরতে হবে যেন ক্ষেত্রফলটা 100 হয়, ক্ষেত্রফলটা যেন 100 হয়। তাইলে যেহেতু শতকরা পরিবর্তন বলছে, তাইলে আমি সহজে পারবো। তাহলে ক্ষেত্রফল 100 হয়। আচ্ছা খেয়াল করেন, এইটা আয়তক্ষেত্র বলছে না, আয়তক্ষেত্র বলছে কিনা? এখন আমি এটা কথা হচ্ছে, আমি বর্গকে আয়তক্ষেত্র বলা যাবে কিনা, বর্গক্ষেত্রকে আয়ত বলা যায় কিনা, এটা আমি আগে কয়েকবার বলছি। আয়ত ক্ষেত্র বলা যায় কিনা বলেন তো? বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা যায় কিনা? অবশ্যই বলা যায়, কারণ আয়তক্ষেত্রের ডেফিনেশনটা কি ছিল? বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ। তাহলে বর্গক্ষেত্রের সেম কন্ডিশন, বর্গক্ষেত্রের বিপরীত বাহু সমান। তাহলে আমি এটা ধরলাম যে, এটা ধরলাম আমি একটা বর্গক্ষেত্র, যেটা বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস। তাহলে এটি বর্গক্ষেত্র ধরি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 100 করতে হয়, প্রাথমিক ক্ষেত্রফল 100 করতে হলে তাহলে প্রতিটা বাহু কত হবে? 10 10। কারণ কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে 10 কি স্কোয়ার করলে 100 হয়। আচ্ছা, এখন ধরলাম যে এইটাকে ধরি আমি দৈর্ঘ্য, আর এটাকে ধরি হচ্ছে আমি প্রস্থ, এটাকে ধরি হচ্ছে আমি প্রস্থ। খেয়াল করেন, এটাকে ধরি হচ্ছে প্রস্থ, প্রস্থ 10। ওকে, তাহলে দৈর্ঘ্যটা বলছে কি 20% বৃদ্ধি পাবে। আচ্ছা 10 এর 20% কত বলেন তো? 10 এর 20% কত? 10 এর 20% 1%, 10 এর 10% 1, 20% 2, তাহলে 20, এটা হবে কত? 12 হবে। মনোযোগ দেন। তারপরে আসেন, বলছে প্রস্থ 10% হ্রাস পাবে। আচ্ছা 10 এর 10% কত? 1, 1 হ্রাস পাইলে কত হয়? 10 থেকে 1 গেলে 9 হয়। তার মানে নতুন দৈর্ঘ্য হচ্ছে আমার 12, প্রস্থ হচ্ছে 9। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কত হয় বলেন তো? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে দেখেন, 10 12 120, 9 12 108, 108। তার মানে প্রাথমিক যে ক্ষেত্রফল ছিল 100, সেটা এখন হয়েছে 108। বৃদ্ধি পেল না হ্রাস পেল দাদু ভাই বলেন তো? বৃদ্ধি না হ্রাস? অবশ্যই বৃদ্ধি। কত বৃদ্ধি পেয়েছে? তার মানে 8 বৃদ্ধি পেয়েছে, 8 বৃদ্ধি। শতকরা কত? এই যে দেখেন, কেন 100 ধরছি এই জায়গাটা বুঝবেন। এটা যদি 100 না ধরে আপনি 200 300 যা ধরতেন অঙ্ক হইতো, কিন্তু পুনরায় আপনাকে কি করতে হইতো জানেন? শতকরায় কনভার্ট করা লাগতো। এখন কিন্তু আর শতকরায় কনভার্ট করা লাগবে না, কারণ এটা আমি কি রেখেছি? 100 রেখেছি। তাহলে 100-তে 8 বৃদ্ধি, তার মানে শতকরা 8 বৃদ্ধি। কথা ক্লিয়ার কিনা? মুন্নি হক বলছে যায়, কিন্তু বর্গকে আয়তক্ষেত্র বলা যাবে না। না, বর্গকে আয়তক্ষেত্র কিভাবে বলবেন? হ্যাঁ, সকল মেয়েই মানুষ, কিন্তু সকল মানুষ তো মেয়ে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, সকল মেয়েই মানুষ, কিন্তু সকল মানুষ তো আর মেয়ে না, এর মধ্যে তো ছেলেও থাকতে পারে। কথা ক্লিয়ার কিনা? সকল, মনে করেন যে বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, হ্যাঁ, কিন্তু সকল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। বর্গকে আয়তক্ষেত্র বলা যাবে না। হুম, সজীব রহমান স্যার, দৈর্ঘ্যের পার্সেন্ট বের করা, এটা তো আমাদের এটা তো অন্য আলোচনা, এটা তো আর জ্যামিতির আলোচনা না। পার্সেন্ট কিভাবে সহজে বের করতে হয় সেটা আমাদের প্রাথমিক ক্লাসগুলো দেখবেন। হ্যাঁ, দীপ্তি দাস, কোথায় বোঝেন নাই আপনি? এটা তো একেবারে সহজ। আমরা বর্গক্ষেত্র ধরে নিয়েছি, বর্গক্ষেত্রের এই যে 10 10 ধরছি প্রতিটা বাহু, তাহলে একটা দৈর্ঘ্য ধরছি, একটা প্রস্থ ধরছি। হ্যাঁ, তাহলে এই দৈর্ঘ্য বাড়ছে 20%, তাহলে 10 এর 20% কত? এটা যদি না পারেন, আমি কিন্তু ব্যাখ্যা করে বুঝাইছি যে কিভাবে, এই আগের অঙ্ক বুঝেছি। 10% হলে 1 গড় বামে দশমিক, তাহলে 1 গড় বামে দশমিক দিলে 1 হয়। তাহলে 10% 1, 20% 2 হবে 2। পার্সেন্টেজের ক্লাসগুলো দেখবেন। হ্যাঁ, জি জি জি, বুঝছি। একটি আয়তাকার মসজিদের মেঝে 15 মিটার দীর্ঘ ও 11 মিটার প্রশস্ত,
2.2 মিটার লম্বা, 2.2 মিটার লম্বা এবং 1.125 মিটার চওড়া একটি কতটি মাদুর দিয়ে এর মেঝে ঢাকা যাবে? খুব মনোযোগ দিবেন। একটা মসজিদের বলছে কি মেঝে, হ্যাঁ মেঝে, আলাদা একটা মসজিদের মেঝে বলছে কি দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে 11 মিটার, 11 মিটার। ওকে, তাইলে বলছে কি এই যে একটা মাপের একটা মনে করছে মাদুর বলছে, যেটা হচ্ছে 2.2 হচ্ছে লম্বা আর প্রস্থ হচ্ছে 1.25, এরকম কয়টা মাদুর লাগবে, কয়টি মাদুর লাগবে, কয়টি মাদুর লাগবে খেয়াল করেন। তার মানে মনে করেন যে মাদুরগুলো হচ্ছে এই যে এই সাইজের মাদুর মনে করেন, হ্যাঁ এরকম মাদুর দিয়ে দিয়ে আপনার এটা ফিল আপ করতে হবে। এরকম কয়টা মাদুর লাগবে, হ্যাঁ কয়টা মাদুর লাগবে এরকম, হ্যাঁ কয়টা মাদুর লাগবে। তাহলে আপনি একটা মাদুরের দেখেন সম্পূর্ণটা ক্ষেত্রফল প্রথমে বের করবেন, তাহলে সম্পূর্ণটা ক্ষেত্রফল কত, এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করেন তাহলে হচ্ছে 165, দুটো গুণ করলে 165, হ্যাঁ 165 বর্গ মিটার। ওকে, এখন হচ্ছে টোটাল ক্ষেত্রফলকে যদি আপনি একটা মাদুরের, এই যে একটা মাদুর এখানে একটা মাদুরের ক্ষেত্রফল, একটা মাদুরের ক্ষেত্রফল কি হবে বলছে কি লম্বায় হচ্ছে 2.2 আর প্রস্থে হচ্ছে 1.25। তাহলে একটা মাদুরের ক্ষেত্রফল বের করে মোট ক্ষেত্রফলকে যদি ভাগ দেন তাহলে মাদুর সংখ্যা চলে আসবে। কথা বলছেন কিনা? তাহলে এই যে এটা হচ্ছে মাদুর সংখ্যা, মাদুর সংখ্যা বা টাইলস হইতে পারে। চাকরি পরীক্ষা এখন কিন্তু মানে সবাই টাইলস লাগায় না, টাইলস হইতে পারে যে টাইলস সংখ্যা, হ্যাঁ যেটাই চিন্তা করেন। তাহলে এটা কি হবে মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলকে তারপরে কি এই যে মাদুরের ক্ষেত্রফল, একটি মাদুরের ক্ষেত্রফল, একটি মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিবেন। ওকে, কথা বুঝছেন কিনা? তাহলে একটি মাদুরের ক্ষেত্রফল কত, একটি মাদুরের ক্ষেত্রফল যদি বের করতে চান আপনি এই যে এই 2.2 কে 1 এই দুটা গুণ করতে হবে, এই দুটো গুণ করতে হবে। আপনারা এই গুণটা আপনারা রাফ করবেন। ওকে, এই গুণটা রাফ করবেন। এই গুণফল হচ্ছে আপনার 2.75। আপনি যদি এখন এটাকে ভাগ দেন এই যে 165কে যদি 2.75 দিয়ে ভাগ দেন তাহলে এই ভাগটা আপনারা রাফ করার চেষ্টা করবেন। তাহলে দেখেন এই দশমিক তোলার জন্য আমি কি করলাম, উপরে এই যে 1 লিখে 2 শূন্য আর নিচে হচ্ছে তার মানে এটা রইল। এখন দেখেন আমি যদি কাটাকাটি করি 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 হয়, 25 দিয়ে কাটলে এটা 4 হয়। আর এটাকে যদি 25 দিয়ে কাটেন 200 মধ্যে 25 যায় হচ্ছে আপনার 100 মধ্যে 4 বার, আর 100 মধ্যে 4 বার 8 বার, আর হচ্ছে 75 মধ্যে 3 বার, তাহলে 11 বার। আর এর মধ্যে যাবে হচ্ছে 11 দিয়ে যদি দেন তাহলে 11কে 11 একবার যাবে, তারপরে যায় হচ্ছে আপনার 5 থাকে 5 বার যাবে। তাহলে এই 15 আর হচ্ছে 4 যদি গুণ করেন তাহলে হচ্ছে 60 হয়। তার মানে 60টি মাদুর লাগবে, 60 মাদুর। কথা ক্লিয়ার কিনা? 60টি মাদুর লাগবে। বুঝছেন? 60টি মাদুর লাগবে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল এত বর্গমিটার হলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? খেয়াল করেন, মানে এখানে আসলে দুইটা অঙ্ক জোড়া লাগাই দিছে। হ্যাঁ, তাহলে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমার আয়তক্ষেত্রের পরিসীমা যদি আমি বের করতে পারি তাহলে তো হয়। আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হলে আবার দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে এতটুকু হচ্ছে একটা অঙ্ক, এতটুকু একটা অঙ্ক। হ্যাঁ, এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি আমরা করছি, তাই না? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। তাহলে খেয়াল করেন, তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে 3x, এটা 3x, এটা x। আচ্ছা, এবং ক্ষেত্রফল
আছে ক্ষেত্রফল কত দেওয়া, এই যে 768 দেওয়া। তাহলে আমি ক্ষেত্রফল লিখতে পারি যে এই যে 3x গুণন x ইকুয়াল টু হচ্ছে 768। তার মানে কি দাঁড়াইলো, এই যে x স্কোয়ার 3x স্কোয়ার সমান 768। এখন যদি আমি x স্কোয়ার রেখে যদি এই যে এটাকে আমি যদি 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে ভাগ দিই কত হয় দেখেন, এটাকে যদি সরাসরি 76কে দিতে পারি 25 যায়, আর থাকে 1, এই যে এটা আসে। আপনি যদি বাগ দেন, দেখেন বাগ দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে 7কে দিতে পারেন। আমি সরাসরি 76-এর মধ্যে 3 ভাগ দিয়েছি, 25 বার যায়, 3 25, হাতে থাকে 1 আইন 8-এর পাশে দিচ্ছি, তাহলে 18 হয়, 18-এর মধ্যে 3 যাবে 6 বার, তাহলে হচ্ছে এটা এত হয়। তার মানে x স্কোয়ার মানে হচ্ছে কত 16, x স্কোয়ার মানে হচ্ছে 256। আচ্ছা, এখন যদি এক্সট্রা রেখে আপনি 256-কে যদি বর্গমূল করেন, এই যে স্কোয়ারটা এই পাশে বর্গমূল, এটা হচ্ছে আবার 16। 1 থেকে 20 পর্যন্ত বর্গ জানতে হবে, তাইলে আপনি অঙ্ক দ্রুত করতে পারবেন, এতে কিন্তু আপনি আটকে যাবেন। হ্যাঁ, যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই চাকরির পরীক্ষায়। তার মানে x সমান পেলাম 16, তার মানে এটা 16, এটা কত 348, এটা কত 348, এটা কত 16। তাহলে পরিসীমা কত হবে বলেন তো, পরিসীমা কত হবে খেয়াল করেন, পরিসীমা কিভাবে বের করবেন। আচ্ছা দেখেন তো, এখানে 16 কয়টা, 3টা, এখানে 16 3টা, তাহলে 16 6টা, এখানে একটা 7টা, এখানে একটা 8টা, 8টা না। আচ্ছা এখন দেখেন 8টা 16, তাই না, 8টা 16 যোগ করলে কত হয় পরিসীমা। অথবা যদি এইভাবে না পারেন, এইভাবে চিন্তা করতে পারেন যে এই যে 48 48 কত হয়, 48 8 দোকানে 16 96, তারপরে 16 দোকানে 32, 8 হাতে 1, তাহলে হচ্ছে আপনার 10 13 নাকি, না না হাতে নাই, তাহলে 12, ওকে 128। তাহলে বর্গক্ষেত্রের 128 8, হ্যাঁ 128। তাহলে বর্গ এটাকে খেয়াল করেন, এটাকে যদি 4 দিয়ে ভাগ দেন, তার মানে এইটা হচ্ছে পরিসীমা কার, আয়তক্ষেত্রের, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এই যে এটা বলছে এটি, এই যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে এইটা আবার হচ্ছে কি আমার বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। তাইলে এইটা দেখেন, এটাকে 4 দিয়ে ভাগ দেই, এটাকে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়, এটার মধ্যে 3 বার, তারপর এটার মধ্যে যায় হচ্ছে 2 বার, এটার মধ্যে 2 বার, তার মানে একটা বাহু। এই যে একটা বর্গক্ষেত্র চিন্তা করেন, এই বর্গক্ষেত্রটা, তার মানে এটা হচ্ছে 128 পরিসীমা, তাহলে প্রতিটা বাহু আসতেছে কত 32, 4টা 32 যোগ করলেই হচ্ছে 128, বুঝতে পেরেছেন। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন প্রিয় শিক্ষার্থীরা। আসাদ খান বলছে ঈদে কতদিন ক্লাস বন্ধ থাকবে, আবার তো ঈদে সরকারি ছুটি দিছে 10 দিন। তবে আমরা এত বন্ধ রাখবো না, আমরা হয়তো ঈদের ঈদের আগে 2 দিন, ঈদের পরে 2-3 দিন, হ্যাঁ 1 সপ্তাহ মতো বন্ধ থাকবে। হ্যাঁ কুরবানি ঈদ তো ঘোরাফেরা করবো অনেকে, 1 সপ্তাহ মতো হয়তো বন্ধ থাকবে, 7 দিন বন্ধ থাকবে, 7 দিনের মতো বন্ধ রাখবো। আসিফ ভাই বলছে স্যার পরিমিতির ক্লাস কবে নিবেন, পরিমিতির ক্লাস কবে নিব, এগুলা কি, এগুলা কি আসিফ ভাই, আপনি নবম দশম শ্রেণীর বই দেখাই আপনাকে, নবম দশম শ্রেণীর বই এটা, ঠিক আছে, অধ্যায় খুলবেন, এই যে পরিমিতি, হ্যাঁ পরিমিতি লেখা আছে, পরিমিতি লেখা আছে আপনার 294, 294 যে আছে, এই সবই হচ্ছে এগুলোই পরিমিতি, মানে হচ্ছে জ্যামিতির অঙ্কগুলোরই একটু ঘুরিয়ে বলে পরিমিতি, এই সেম জিনিসগুলোই। আপনি বই খুলবেন ইনশাল্লাহ, আমাদের ক্লাস করার শেষে আপনি সব অঙ্ক পারবেন ইনশাল্লাহ, সব অঙ্ক পারবেন। ওকে,
স্যার কখন শেষ করবেন? হ্যাঁ শেষ। আরিফিন ফয়সাল বলছে এটা রিটেনের মনে হচ্ছে, আমাদের প্রতিটা অঙ্কই রিটেনের, আমরা রিটেন মেথডেই করাই, ঠিক আছে, প্রতিটা অঙ্ক রিটেনের। যদিও আমি লেখাগুলো অনেক ক্ষেত্রে লিখি না, মানে ক্যালকুলেশনটা দেখাই, আর এই পাশে 4টা অপশন থাকা মানে এটা না, এটা প্রিলির অঙ্ক, ঠিক আছে, এটা লিখিত পরীক্ষা আসতে পারে, প্রি তো আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে ক্লাসটি উপভোগ করেছেন। এগুলো এগুলো পরিমিতি, এগুলোই পরিমিতি, বুঝছেন আসিফ ভাই, এগুলোই পরিমিতি। ওকে, স্বপ্না বলছে স্যার আমরা যারা নতুন ভর্তি হয়েছি তাদের কবে থেকে ক্লাস শুরু হবে? এই ব্যাচে এখন ক্লাসগুলো করবেন, রেকর্ড ক্লাসগুলো 1 থেকে করবেন, আর এই ব্যাচে আমাদের হচ্ছে আর হয়তো 7-8টা ক্লাস হবে, 7-8টা ক্লাসের পরেই নতুন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ওকে, এই যে আপনি ক্লাস করতেছেন না, নতুন ভর্তি হয়েছেন, কিন্তু এই ব্যাচে তো আপনার থাকার কথা না, কিন্তু আপনারা যেন এই ব্যাচের সুবিধাটা পান, এই কিন্তু এই জন্য সুবিধাটা এটা ফ্রি দিয়েছি। ওকে, যেন এই সময় আপনি বসে না থাকেন। মাসুম বিল্লাহ, এই ব্যাচে আর কতগুলো ক্লাস হবে? এই ব্যাচে আর ক্লাস হয়তো 8-10টা এরকম হইতে পারে, আর বেশি না। হ্যাঁ, 7টা থেকে 10টা এরকম। আসলে পড়ানোর উপর নির্ভর করে, যেমন আমরা কোর্স প্ল্যান যখন সাজিয়েছিলাম, চতুর্ভুজের উপরে আমি একটা ক্লাস রেখেছিলাম, কিন্তু আসলে এখন চতুর্ভুজের উপরে 2টা ক্লাস লাগতেছে। শুধু আয়তক্ষেত্র আজকে শেষ করলাম, পরে বর্গ, রম্বস, সামন্তরিক, ট্রাপিজিয়াম এক ক্লাসে শেষ করব। হ্যাঁ, কারণ ওগুলা থেকে অঙ্ক কম আসে, ওগুলা টাইপগুলো মানে কম টাইপের অঙ্ক আসে, বুঝতে পেরেছেন? ত্রিকোণমিতি, সৌমিক দাস, অফকোর্স ত্রিকোণমিতি রয়েছে। আমাদের এই কোর্সটা একটি পরিপূর্ণ কোর্স, চাকরি পরীক্ষা আসে এমন কোনো টপিক বাদ রেখে নেই ইনশাল্লাহ। যদি কোনো টপিক বাদ মনে হচ্ছে আপনি আমাকে বলবেন, আমি অ্যাড করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।